আসসালামু এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের মেইনলি তোমাদের জিএসটির জন্য যে ক্লাসগুলো চলতেছে সেটার যে জুলজির পার্টের আছে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস, যেটাতে আমরা চ্যাপ্টার 2 আমাদের প্রাণীর পরিচিতি যে চ্যাপ্টারটা আছে সেটাকে আমরা আজকে কভার করার চেষ্টা করব। যদি আসলে এই চ্যাপ্টারটা অনেক বড়, মানে অনেক বড়, মানে অনেক বড়। এখন তুমি যদি সব কিছু পড়তে যাও মাথায় থাকবে না, এটা খুবই স্বাভাবিক। বাট এখান থেকে কোশ্চিন যে যদি এখন তো আসেই, দেখো তোমার বায়োলজি থেকে কোশ্চিন আসে কয়টা? 25টা। তোমার কভার করতে হবে, তো তোমাকে তো বুঝতে হবে কোন জায়গা থেকে কোশ্চিন আসতেছে। টোটাল তোমার চ্যাপ্টার এদিকে সাথে সাথে 14টা, তোমার গড়ে কোশ্চিন পড়ে তোমার 2টা করে। দ্যাট মিনস এই চ্যাপ্টার পার্টি আছে 3টা। এখন তোমার হাইড্রাতে পুরা তোমার হলো 20 থেকে 22টা পেজ, এতগুলোর মধ্যে তুমি কোনটা কভার করবা? একটা, মানে এতগুলো পেজ পড়ে যদি তুমি একটা কোশ্চিন অ্যান্সার করতে হয় তাহলে তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট জায়গাগুলো আগে কভার করতে হবে, তাই না? তাহলে কিন্তু তুমি এখান থেকে সুবিধা করতে পারবা বা ভালো রেজাল্ট করতে পারবা, মার্ক তুলতে পারবা। চলো আমরা ক্লাস শুরু করি, আমরা খুব একটা অপেক্ষা না করি আর। আই থিঙ্ক আমাকে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, ওকে। তাহলে আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি। আসো, এখন দেখো যেটা বলছিলাম, প্রাণীর পরিচিতি, অ্যানিম্যাল আইডেন্টিটি। আমাদের হাইড্রা পার্টটা আজকে আমরা একটু দ্রুত কভার করে ফেলবো, তারপর আমরা বাকি পার্টটাও কভার করবো, সমস্যা নেই। হাইড্রা যেটা, হাইড্রা তোমরা আই থিঙ্ক পড়ছো, কারণ স্কুল কলেজে এত এত পরীক্ষা আসছে, মানে এটা না পড়ে আসলে যাওয়ার উপায় নেই। আমরা জানি আমাদের টোটাল পর্ব কয়টা বলতো? টোটাল পর্ব কয়টা? টোটাল পর্ব হলো আমাদের 33টা। মেজর পর্ব কয়টা? মেজর পর্ব হলো আমাদের 9টা। মাইনর পর্ব কয়টা? 24টা। মাইনর পর্ব কয়টা? 24টা। দ্যাট মিনস তোমার কিন্তু টোটাল পর্ব হলো 33টা। এই যে মেজর পর্ব যেটা 9টা, এটার মধ্যে হলো নিডারিয়া একটা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, মেন্থিস, তাই না? 2 নম্বরে কিন্তু আমার নিডারিয়াটা পড়ে, তাই তো? দ্যাট মিনস তোমার কিন্তু নিডারিয়াটা ভালোভাবে জানতে হবে, পড়তে হবে। এখন আমি যেটা বলছিলাম যে প্রাণী জগতে 2টি পর্ব দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, একটা হলো তোমার নিডারিয়া, আর এটা হলো তোমার টিনোপোরা। তাহলে কোশ্চেন করবে, নিডারিয়া কেমন, দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? তাহলে বলবো দ্বিস্তরী। কেন? এটা তোমার চ্যাপ্টার 1 পড়াইছি। নিডারিয়া কেমন? দ্বিস্তরী। কেমন? দ্বিস্তরী। তারপর আসো, এখান থেকে কোশ্চেনটা করে যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে, এটা কে বলছে বলো তো? বলবো আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে। আর যদি বলি যে হাইড্রা আবিষ্কারক কে? হাইড্রা আবিষ্কারক কিন্তু আব্রাহাম ট্রেমলেই। আর যদি বলি যে ভাইয়া হাইড্রার নামকরণ করছেন কে? তাহলে বলবা ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। তাহলে এই যে ব্যাপারটা যেটা, সেটা কিন্তু তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। কোনোভাবে যেন ভুল করা যাবে না। বাংলাদেশে হাইড্রা না, মানে বাংলাদেশে হাইড্রা কতগুলো পাওয়া যায়, তারপর পৃথিবীতে টোটাল কতগুলো পাওয়া যায়, আসলে এই ডেটাগুলো আসলে আমাদের জন্য কমই লাগে। বাট বাধ্য সুযোগ আছে? বাধ্য তো সুযোগ নেই। দ্যাট মিনস আমাকে পড়তে হবে, পারতে হবে, জানতে হবে। এখন আমি যেটা বলতেছি যে বাংলাদেশে বর্তমানে পৃথিবীতে আছে 40টা। বর্তমানে পৃথিবীতে আছে কয়টা? তাহলে বলবা 40টা। আর যদি বলি ভাইয়া বাংলাদেশে কয়টা আছে, বলো 3টা। কি কি? বাদামি কালারের একটা, সবুজ কালারের একটা, আর একটা বর্ণহীন। তাহলে দেখ বাদামি যেটা, সেটা হলো তোমার অলিগ্যাকটাস, হ্যাঁ, অলিগ্যাকটিস। সবুজ বর্ণের যেটা সেটা হলো ভিরিডিসিমা, ভিরিডিসিমা। আর বর্ণহীন যেটা সেটা কি? ভুলগারিস। বর্ণহীন যেটা সেটা কি? ভুলগারিস। তাহলে এই যে ব্যাপারটা যেটা, সেটা একটু খুব ভালোভাবে মনে রাখবে, এটা যেন কোনোভাবে উল্টা পাল্টা না বাঁধে। এখন আসো যে আমি বলতে বলি হাইড্রা কেমন প্রাণী বলতো? হাইড্রা কিন্তু একটা মুক্তজীবী প্রাণী। কেমন প্রাণী? মুক্তজীবী প্রাণী। তো মানে এটা হলে একা একা ঘুরে বেড়ায়। কারণ এত ডেটা তো আমাদের আসলে লাগবে না। কোশ্চিনটা আমাদের যেটা জিজ্ঞাসা করে কোথায় পাওয়া যায়, দেখো একটা জিনিস দেখাই। মূল কথা, আমাদের হাইড্রা যেটা, সেটা থাকে মেইনলি কোথায়? সাধারণত ঘোলা উষ্ণ চলমান পানিতে এতে খুব কম পাওয়া যায়। তাহলে পাওয়া যাবে কোথায়? উল্টা জায়গাগুলোতে পাবো। তার মানে যে জায়গাটা একটু স্থির, শীতল, মানে একটু ঠান্ডা, পরিষ্কার পানি যেগুলো, সেখানে আমরা সাধারণত হাইড্রাগুলোকে পাই। হাইড্রা কেমন? হাইড্রা কিন্তু মাংসাশী প্রাণী। আমি বলতে পারবো ভাই এই ছোট্ট একটা জিনিস মাংস খায় থেকে। অনেক ক্রাস্টাসীয় সন্ধিপতি প্রাণী, যারা আর্থ্রোপড, যে পতঙ্গগুলো আছে ওদেরকে এরা খেয়ে ফেলতে পারে, ওকে? তাহলে এই জিনিসটা মনে রাখবা। এখন আমরা যেটা বলতেছি হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য, হাইড্রার দেহটা অনেক নরম, অনেকটা নলাকার, অনেক কাহিনী আছে। সহজ কথা মনে রাখো, দেহ কেমন? অরীয় প্রতিসম। দেহ কেমন? অরীয় প্রতিসম। কেমন প্রতিসম? অরীয় প্রতিসম। এটা কিন্তু অলরেডি পড়াইছিল আমাদের। তাহলে এই জায়গাটা একটু মনে রাখলে আমাদের জন্য মধ্যে এনাফ। হাইড্রার কয়টা ভাগে ভাগ করা যায় এটা একটু দরকার। হাইড্রা কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। কি? একটা হাইপোস্টম, একটা দেহকাণ্ড, আর এটা হলো তোমার পদতল বা পাদচাকতি। এখন এই যে হাইপোস্টম কোনটা? হাইপোস্টম আমি তোমাদের একটা চিত্র নিয়ে যাই, চিত্র দেখলে বুঝতে পারবা। আমরা আসলে ততটুকু বলবো যতটুকু আসলে দরকার, বেশি পড়তে গেলে আমাদের মাথার উপরে যাবে। এই দেখছো, এটা হলো আমাদের হাইপোস্টম। পুরাটা হলো বডি, এইটা হলো আমাদের পাদচাকতি।
শুকনা 6টা থাকে উপরের দিকে, ডিম্বা 6টা থাকে নিচের দিকে। এটা দেখো, এটা তোমার পুরাতন মানে পরিণত একটা মুকুল দেখাচ্ছে। কতগুলা দেহকাণ্ডে কতগুলো কোষিকা থাকে হাইপোস্টামের চারদিকে? তাহলে বলো 6 থেকে 10টা সরু তোমার হলো কোষিকা থাকে। কোষিকা মানে কি? টেন্টাকলস। কোষিকা মানে কি? কোষিকা মানে হলো টেন্টাকলস। তাহলে এই জিনিসটা ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের কোষিকা থাকে কতগুলো? 6 থেকে 10টা কোষিকা থাকে। এখন আসো যে মুকুল, আমি যদি বলি কোষিকার কাজ কি? কোষিকার কাজ কি? কোষিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় আহার সংগ্রহ, চলন আর আত্মরক্ষায় অংশ নেয়। ঠিক আছে? তাহলে আমি জিজ্ঞাসা করি, ভাইয়া আমাদের কোষিকার কাজ কি? কোষিকার কাজ কি? তাহলে বলবো যে ভাইয়া এটা হলো আমার আহার সংগ্রহ করতে হেল্প করতেছে, চলনা হেল্প করতেছে, আর আত্মরক্ষা হেল্প করতেছে। তাহলে এই যে জিনিসটা যেটা, এটা কিন্তু আমার মনে রাখতে পারতে হবে, কোনোভাবে যেন উল্টাপাল্টা না বাদে। আবার আরেকটা জিনিস একটু খেয়াল করো যে মুকুল, আমি যদি বলি ভাইয়া মানে কোন সময়টা মুকুল বেশি হয় বা মুকুলের মাধ্যমে বংশবৃদ্ধি করে কোন সময়টাতে বেশি? তাহলে বলবা গ্রীষ্মকালে বেশি, হেমন্ত আর শীতকালে হলো তোমার জননাঙ্গ দিয়ে বেশি বা যৌন জনন দিয়ে বেশি। তাহলে এই দুইটা এমসিকিউ মোটামুটি বেশ অনেকবার আসছে, সেজন্য বললাম। এখন আসো, যেহেতু ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, তার মানে দুইটা স্তর থাকবে, একটা বাইরের দিকে স্তর, একটা নিচের দিকে স্তর বা ভিতরের দিকে স্তর। দুটার মাঝে একটা স্তর থাকে, সেটাকে বলা হয় কি? মানে একটা অকোষীয় স্তর থাকে, একটা পার্টিশন থাকে, সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। কি বলে? মেসোগ্লিয়া বলে। দেখো হাইড্রা দ্বিস্তরী প্রাণী। হাইড্রা কি কয়স্তরী প্রাণী? দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। এখন এই যে হাইড্রার দেহের অন্তর্গঠন অত্যন্ত সরল প্রকৃতির। হাইড্রার দেহের অন্তর্গঠন অত্যন্ত সরল প্রকৃতির। হুম তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখো। এখান থেকে জাস্ট আমাদের খুব একটা দরকার নেই, আমাদের জন্য যেটা দরকার যে কোষ প্রাচীরের কোষের গঠন ও বৈশিষ্ট্য। কোষের গঠন ও বৈশিষ্ট্যের মধ্যে যে আমি একটু আগে বলছিলাম, কয়টা স্তরে বিন্যস্ত বলতো? দুইটা স্তরে বিন্যস্ত। বহিস্থ এপিডার্মিস, আর এটা কি অন্তস্থ গ্যাস্ট্রোডার্মিস। বহিস্থ এপিডার্মিস, আর এটা কি অন্তস্থ গ্যাস্ট্রোডার্মিস। দেখো মানে কাজে পরিণত হাইড্রার দেহ প্রাচীরের কয়টা প্রধান অংশ থাকে বলো? 3টা প্রধান অংশ দেখা যায়। এপিডার্মিস একটা, গ্যাস্ট্রোডার্মিস একটা, মেসোগ্লিয়া একটা। তার মানে কি? এপি মানে বাইরের দিকে বা উপরে, গ্যাস্ট্রো মানে ভিতরের দিকে, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী রিলেটেড কথাবার্তা বা অন্ত্রের সাথে রিলেটেড কথাবার্তা। অন্ত্র কি ভিতরের দিকে থাকে? তাহলে ওইখান থেকে মনে রাখতে পারো গ্যাস্ট্রোডার্মিসটা একটু ভিতরের দিকে থাকে। মেসোগ্লিয়াটা কই থাকবে? মেসো মানে মিডল, তার মিডিলে থাকবে। কোথায় থাকবে? মিডিলের দিকে থাকবে। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এখন সামনে চলে আসো। এখন এইখানে না অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষের নাম দেওয়া আছে। আই থিঙ্ক এগুলো তোমরা মুখস্থ করছো। সহজ কথা, আমাদের কোশ্চিনটা করে কি গ্যাস্ট্রোডার্মিসে কোন দুটা কোষ থাকে না? তাহলে বলবা জনন কোষ, জনন কোষ আর নিডোসাইট থাকে না। জনন কোষ থাকে না আর নিডোসাইট, নিডোসাইট থাকে না। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, কি কি থাকে না? জনন কোষ থাকে না আর নিডোসাইট থাকে না। তাহলে এটা যেন কোনোভাবে ভুল না হয়। এখন সামনে চলে আসো, যে এপিডার্মিস বা মানে এপিডার্মিস বা বহিতক, অনেক অনেক কথাবার্তা আছে। সবগুলো পড়তে যাবা, এতগুলো পড়তে গেলে আমরা জীবনে কভার করতে পারবো না। তাহলে আমাদের জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা পড়বো। দ্যাট মিনস তোমার প্রত্যেকটা কোষের নামকরণ, মানে নামকরণের এগেনস্টে ব্যাখ্যা, তারপর প্রত্যেকটার কাজ, আনুষঙ্গিক অনেক অনেক ডিটেলস দেওয়া হয়। যে এতগুলো দেখতেছো, এতগুলো প্রত্যেকটা কাজ যদি পড়তে চাও, যে তুমি বুঝতেছো ভাইয়া দেহ আবরণী কোষ কাজ কী হবে? দেহ আবরণ তৈরি করবে, আর কী করবে? চলাচলে হেল্প করবে। তারপর কী করবে? কোথাও গঠনটা মেনটেন করতে হেল্প করবে। তারপর কোর্সিকাতে নিউরোপ্লাস্ট থাকে, এইসব কিছু জিনিস ব্যাপার স্যাপার আছে, এগুলোকে ইনশিওর করতে বা এই যে কাজগুলো, এইগুলো তোমার হলো মূল কথা, তুমি জানো, কম বেশি জানো। তুমি যদি এখন এগুলো পড়তে গিয়ে সময় নষ্ট করো, তাহলে তুমি দেখবে যে এখান থেকে তুমি কমই পেতেছো না। কারণ কি? তোমার আমার সময় তো যেখানে দেওয়া দরকার সেখানে তুমি দেও নাই। আলটিমেটলি এখানে সময় দিলে কোনোভাবেই কভার হবে না। চলে আসো সামনে। ইন্ডাস্ট্রিয়াল কোষ। ইন্ডাস্ট্রিয়াল কোষটা আমাদের জন্য আসলে খুব একটা দরকার নেই। আমাদের জন্য যেটা দরকার এখান থেকে কাজ যেটা, সেটা প্রতি 45 দিন পর পর আমাদের হাইড্রার দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা মনে রাখতে হবে। এটাকে বলা হয় টোটিপোটেন্ট ক্ষমতা। ওকে, টোটিপোটেন্সি বলে। কি বলে? টোটিপোটেন্সি বলে। তারপর আসো সংবেদী কোষ। সংবেদী কোষ থেকে অনেক অনেক কথাবার্তা বলা, এতগুলো আমরা পড়তে যাবো না। গ্রন্থি কোষ যেটা, সেটা আমরা অত বেশি পড়তে যাবো না। নিউরোসাইটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, নিউরোসাইটটা পড়বো। দেখো আমাদের নিউরোসাইট যেটা, নিরো নিরো মানে নিরো মানে নিডল মানে সুই, সাইট মানে কি? কোষ। তোমার যেই কোষে সুই সম্বলিত বা মানে খোঁচা দিবে, গুতা দিবে, এরকম টাইপের কিছু একটা জিনিসপাতি থাকে, সেটা হলো নিউরোসাইট। তাই তো? সহজ কথায় এটাই তো মিন করে। যেটা আমার লাগবে, এখানে আমাদের বার্ব থাকে কয়টা? বার্ব মানে হলো বড় কাটা, বুঝছো? বার্ব মানে হলো বড় কাটা। কয়টা থাকে? 3টা থাকে। আর অনেকগুলো বার্বিউল থাকে। আর এখানে একটা গহ্বর থাকে, যেটা হিপ্নোটক্সিন দিয়ে ফুলফিল করা বা পরিপূর্ণ। আর এই গহ্বরটার একটা আবরণ থাকে, সেটা বলে অপারকুলাম। আমরা একটু পরে চিত্রটা দেখলে তোমাদের বুঝতে পারবা। দেখো চিত্রটা একটু খেয়াল করো। চিত্রটাতে তুমি একটু দেখলে বুঝতে পারবা, এইখানে না আমাদের অপারকুলাম থাকে। এখানে কি থাকে? অপারকুলাম থাকে, কভারিং থাকে। ঠিক আছে? আর এই যেখানে দেখতেছো, এখানে কিছু বেশ কিছু পেঁচানো সূত্রক থাকে, পেঁচানো সূত্রক থাকে। ওকে, কি থাকে? পেঁচানো সূত্রক থাকে, এটা মনে রাখবে। এটা দেখতেছো এই যেটা, এটা হলো আমাদের নিডোসেল। এটা একটু খেয়াল রাখবা। কিছু ছোট ছোট কাটা থাকে, সেগুলো বলে বার্ব
আর কিছু আরো ছোট কাটা, মানে মোটামুটি বড় কাটাগুলোকে বলা হয় বার্ব, ছোট কাটাগুলোকে বলা হয় বারবিউল। এখন এই যে তোমার পুরাটা হলো তোমার নিডোসাইট। আর এইখান থেকে আমি যদি তোমাকে বলি, এই যে এই পার্টটা যেটা, এটা তো হলো মানে এটা তো বলতে থলিটা, বাকি যে পার্টটা যেটা দেখতেছো এই যেটা, এটা তো আমাদের হলো নেমাটোসিস্ট। তার মানে নিডোসাইটের ভিতরে নেমাটোসিস্ট থাকে। দ্যাট মিনস নেমাটোসিস্ট হলো একটা অঙ্গাণু, নিউরোসাইট হলো কোষ। ওই যে থাকে না যে আমাদের কোষের ভিতরে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া কি একটা অঙ্গাণু, আর মূল কোষটা হলো তো মূল কোষ, এটাই। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবে। এখান থেকে আমাদের আর কিছু অত বেশি লাগে না। সহজ কথা আমি তোমাকে বলি, আদর্শ নিউরোসাইটে ক্যাপসুল যেটা, ওই মানে হিপনোটক্সিনটা কি দিয়ে তৈরি, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। এই হিপনোটক্সিনে পরিপূর্ণ থাকে। সহজ কথা, যখন মানে আমাদের একটা শিকার আসে তখন অনেক কাহিনী টাইনি হয়। নিউরোসিল একটা ট্রিগার আছে, ওই নিউরোসিলে যখনই টাচ করে তখন নেমাটোসিসগুলোকে সুন্দর করে সুই আকারে বের করে দিয়ে ওরে সুন্দর করে মানে গুতা মেরে ওর ভিতরে হিপ্রোটক্সিন ঢুকায় দেয়। হিপ্রোটক্সিন কি একটা বিষাক্ত জিনিস, সে হলো তোমার নেতায় পড়ে, অজ্ঞান হয়ে যায়, হিপ্নোটাইজ করে ফেলে বা মূল কথা অজ্ঞান করে ফেলে, তারপর সেটা গিলে খেয়ে ফেলে। এই হলো মূল কথা। এখন আমি যদি বলি তোমাকে এখানে কোশ্চিন কি হ্যাঁ, বার কয়টা, তিনটা, বারবিউল কয়টা, অনেকগুলো। যদি বলি যে হিপ্রোটক্সিন দিয়ে তৈরি, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। নেমাটোসিস্ট জিনিসটা কি, নেমাটোসিস জিনিসটা হলো তোমার একটা অঙ্গাণু, কোথায় থাকে, তোমার নিউরোসাইটে থাকে। এই তো এগুলো যে মনে রাখতে পারো তোমাদের মধ্যে নেনা। এখন হচ্ছে অপারকুলামটা কি, একটা আবরণ, মানে একটা ঢাকনা। এই ঢাকনাটাকে বলা হয় কি, ঢাকনাটাকে বলা হয় অপারকুলাম। ঠিক আছে। নিডোসিলটা কি, একটা রূপান্তরিত সিলিয়াম। নিডোসিলটা ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, ট্রিগারের মতো কাজ করে। তাহলে সেটা মনে রাখতে হবে। এখন কোশ্চিনটা হইলো এটা যে আমাদের মানে নিডারিয়া টোটাল পর্ব যেটা, এখানে প্রায় 23 প্রকারের নেমাটোসিস্ট আবিষ্কার করা হয়েছে। কত প্রকার, 23 প্রকারের নেমাটোসিস্ট আবিষ্কার করা হয়েছে। আর হাইড্রাতে কয়টা থাকে, হাইড্রা থাকে 4টা। ঠিক আছে, হাইড্রাতে কয়টা থাকে, 4টা। টোটাল হলো তোমার 23 প্রজাতির বা 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করা হয়েছে। কিন্তু কিন্তু তোমার হলো আমাদের হাইড্রাতে থাকে কয়টা, 4টা। এখন এই নেমাটোসিস্টের টাইপ সবগুলোই জানা লাগবে। এখন মূল কোশ্চিন কি, মূল কোশ্চিন হলো তোমার হাইড্রাতে কত প্রকৃতি নেমাটোসিস্ট থাকে, কি বলবা, তা বলতো 4 প্রকৃতি। নিউটারিয়াতে কতগুলো, 23 প্রকৃতি। এটা কে আবিষ্কার করছেন বলতো, এখানে একটা বিজ্ঞানীর নাম আছে, বিজ্ঞানীর নামটা আসলে খুব একটা দেয় না, বুঝছো, বিজ্ঞানীর নামগুলো খুব একটা দেয় না। বিজ্ঞানী ভার্নার এটা আবিষ্কার করছেন। তবে আমাদের নামগুলো জানতে হবে, স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এটা আমাদের হলো সবচেয়ে বড় যে নেমাটোসিস যেটা, সেটার নাম কি, স্টিনোটিল বা পেনিট্রেন্ট। দ্যাট মিনস তোমার হাইড্রার 4টার মধ্যে সবচেয়ে বড়। এবং এখানে মানে তোমার এটা সূত্রটা অনেক লম্বা হবে, ফাঁপা হবে, বড় হবে। এবং যেহেতু হিপনোটক্সিনটা বের হবে, এটা হলো আগাটা কিন্তু বন্ধ রাখা যাবে না, মানে খোলা থাকতে হবে, তাহলে বের হতে পারবে। তিনটা বড় বার্ব আছে, বাইগুলোকে বলে বারবিউল। আর এর ভিতরে হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে, এটা একটু মনে রাখবা। এখন একটু সামনের দিকে চলে আসো, ভলভেন্ট বা ডেসমোনিম। ভলভেন্টটা হলো একটু ছোট, এবং এটা কিন্তু স্থিতিস্থাপক অনেকগুলো প্যাচ তৈরি করতে পারে, বুঝছো, মানে দেখো নিক্ষিপ্ত হওয়ার পরপরই এ কিন্তু কর্কস্ক্রুর মতো অনেকগুলো প্যাচ তৈরি করে ফেলে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এটা কাজ কি, এটা কাজ হলো শিকারটাকে আঁকড়ায় ধরা। কি করা, আঁকড়ায় ধরা। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। পরটা হলো স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট অথবা হোলোট্রিকাস আইসোরাইজাস। সাধারণত এই কাহিনী করে এরা হলো স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট দেয় না, এরা হলো অন্য নামটা দেয়, হোলোট্রিকাস আইসোরাইজাস নামটা দেয়। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখা লাগবে। হলো মানে কি, সম্পূর্ণ। টাইকাস মানে কাটা, তার মানে পুরোটাতেই কাটা থাকবে। তাহলে হোলোট্রিকাস আইসোরাইজাস কি থাকবে, পুরোটাতেই কাটা থাকবে। কিন্তু পরটা যেটা স্টেরিওলিন গ্লুটিনেন্ট যেটা, সেটাতে কিন্তু অ্যাট্রিকাস আইসোরাইজাস। অ্যাট্রিকাস মানে কি, আমার নাই, ট্রিকাস মানে কি কাটা, তার মানে কাটা আছে, কাটা নাই, তার মানে অ্যাট্রিকাস আইসোরাইজাস শেষ। তাহলে কোনটাতে কাটা থাকবে, কোনটাতে কাটা থাকবে না, এটা মনে রাখতে হবে। ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা বলো তো, এটা তোমার স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা তোমার অ্যাট্রিকাস আইসোরাইজাস, এইটুকু মনে রাখতে হবে। সূত্র কিভাবে নিক্ষেপ করে, এটা তোমাদের একাডেমিকের কোশ্চেন খুব একটা লাগে না। তারপর আমি সহজ কথা বলি, মনে করো একটা শিকার কাছাকাছি আসছে, সে তো মানে একটা হাইটত কি করে, হাত পা ছড়াই দিয়ে এরকম সুন্দর করে দাঁড়ায় থাকে, তাই তো, এরকম সুন্দর করে দিয়ে দাঁড়ায় থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে সে তো মানে হাত পা শিকার ছড়াই দিয়ে বসে আছে। যখনই একটা শিকার কাছাকাছি আসে তখন পানি ভেতরটা বেড়ে যায়। কি হয়, পানি ভেতরটা বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়। যখনই ওই শিকারটা এসে মানে তোমার নিউরোসিলে টাচ করে, সুন্দর করে ট্রিগার ওপেন হয়ে যায়, অপারকুলাম খুলে যায়, তোমার হলো মানে যে স্টিনোটিল বা মানে স্টিনোটিল যেটা মানে পেনিট্রেন্ট যেটা, সেটা সে সুন্দর করে সুই দিয়ে গেঁথে দেয়।
ভলভেন্ট বা অন্য টাইপের যেগুলো আছে সেটা হলো পেঁচায় ধরে, আঠালো রস ক্ষরণ করে, তখন কি হয় ওরা আটকা পড়ে যায়, আটকা পড়ে কি হয় সে তো মারা গেল, পরের ড্রাগনটি খুলে খেয়ে ফেলে। তো এই যে পুরো ব্যাপারটা যেটা সেটাই হলো তোমার শিকার মানে ধরার বা সূত্রক নিক্ষেপের কৌশলের সামারি। সহজ কথা ওই কথাটাই মনে রাখো, যখন হলো তোমার কাছাকাছি আসে তখন হলো পানি দ্রুত বেড়ে ঢুকতে থাকে, হাইড্রোস্টেটিক প্রেশার বেড়ে যায়, অনেক কথাবার্তা আছে, এগুলো আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা আসলে বেশি পড়তে যাবো না। এখন আসলে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস সেম অলরেডি আমরা সবই পড়ছি, জাস্ট একটা জিনিস মনে রাখবা, গ্যাস্ট্রোডার্মিসের দুইটা কোষ থাকে না, দুইটা কোষের নাম কি, জনি মানে জনন কোষ আর নিডোসাইট, জনন কোষ আর নিডোসাইট, তার কি কি থাকে না, জনন কোষ থাকে না আর নিডোসাইট থাকে না, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া বাকি কোষগুলো কি অত ডিটেলস পড়তে হবে, অত ডিটেলস আমাদের বাকি কোষগুলোও লাগে না, ওকে, জাস্ট একটা জিনিস একটু আমি বলতে পারবো, যেটা গ্রন্থি কোষ যেটা সেটা আমাদের একটু লাগবে। গ্রন্থি কোষগুলো মূল দেহ আর হাইপোস্টমে সবচেয়ে বেশি থাকে, পদতলে কোর্সিকায় অনুপস্থিত থাকে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা করি কোথায় বেশি থাকে, তাহলে বলবা মূলদেহ ও হাইপোস্টমে বেশি থাকে, পদতলে কম থাকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, বাকিগুলো তোমার পড়ার দরকার নাই। এখন সব মেসোগ্লিয়াতে। মেসোগ্লিয়াটা কি, ধরো এই যে এটা তোমার হলো মানে এপিডার্মিস, পরেরটা হলো তোমার নিচেরটা ভিতরটা হলো গ্যাস্ট্রোডার্মিস, হ্যাঁ, মাঝে যে একটা লেয়ার দেখলে না, এটা হলো আমাদের মেসোগ্লিয়া। মেসোগ্লিয়াটা কেমন, এটা তোমার স্বচ্ছ জেলির মতো, স্বচ্ছ জেলির মতো স্থিতিস্থাপক, কেমন এটাকে হচ্ছে মেসোগ্লিয়া। এখন এই মেসোগ্লিয়া মানে এটা সবখানেই থাকে কম বেশ, বাট কোর্সিকার সবচেয়ে পাতলা, কোর্সিকায় সবচেয়ে পাতলা, পাদচাকতিতে সবচেয়ে পুরু, ওকে, এটা মনে রাখবা। তারপর দেখো যেটা বলছিলাম, মেসোগ্লিয়া আমাদের মানে কাজটা কি, মূল কথা যান্ত্রিক মানে প্রসারণ যেটা, এটার প্রতিরোধে সাহায্য করে, মূল কথা যেন দুটা লেয়ার আলাদা আলাদা না হয়ে যায়, এটাকে একসাথে ধরে রাখতে মেইনলি হেল্প করে। মেসোগ্লিয়াটা কতটুকু বলতো, 0.1 মাইক্রোমিটার পুরো, কতটুকু পুরো, 0.1 মাইক্রোমিটার পুরো, এটা একটু ভালোভাবে মনে রাখবা। এখন আমরা একটু সামনে আগে আসি, দেখো সহজ কথা, এখান থেকে কাজটা একটু আমাদের রিডিং দিতে হবে। কাজটা কি, এটা নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, কিসের কাজ করে, কঙ্কাল হিসেবে কাজ করে, কারণ কি দুইটার মাঝখানে থাকে না, আমরা কি জানি আমাদের দেখো আমাদের হাড্ডি গুড্ডি গুলা দেখো, হাড্ডির উপর দিয়ে মাংস দেয়, তাই না? তার মানে দুইটা দুইটা লেয়ারকে ভিতরের দিকে একটা জিনিস ধরে রাখতেছে। তুমি কি ওই যে কখনো ঢালাই দিতে দেখছো, ঢালাই দিতে দেওয়ার সময় কি করে, প্রথমে আগে রডটা দেয় তারপরে ঢালাই দেয়, তাই না, রডটা দেয় কেন, ধরে রাখার জন্য, তাই তো, ব্যাপারটা হচ্ছে সেম, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখন এইটা আমরা ওই যে দেখো দুইটা কোষের ভিত্তি রূপে কাজ করে, এটা মনে রাখলে আমাদের জন্য এনাফ। সিলেন্টারন রিলেটেড অনেক অনেক কথাবার্তা আছে, জাস্ট আমাদের দুই তিন থেকে তিনটা জিনিস লাগবে। সিলেন্টারনটাকে আমরা বলি হলো পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এখন এইটাকে না আমরা কেন পরিপাক সংবহন গহ্বর বলি জানো, কারণ খাবারটা এখানেই পরিপাক হয় আর এইটা দিয়েই তার বিভিন্ন জায়গায় ছড়াই পড়ে, সেই জন্য আমরা পরিপাকে হেল্প করতেছে, সংবহনেও হেল্প করতেছে, সেই জন্য আমরা কি বলি বলো, পরিপাক সংবহন গহ্বর। পারবা না এটা? পারবা। তাহলে দেখো এই সিলিন্ডারকে আমরা অনেক সময় ব্লাইন্ড গার্ড বলি, ব্লাইন্ড গার্ড বলি কেন, কারণ তুমি ঢুকবা দিক দিয়ে
বেরোবা কোন দিক দিয়ে এমনি তা বুঝতে পারবা না। এটা বলা হয় ব্লাইন্ড ক্যাট, ব্লাইন্ড স্যাক। এখন সামনের দিকে চলে আসো। এখানে অনেক কথাবার্তা বলা হয়, তবে আমাদের দরকার নাই। সামনে হাইড্রা মানে কি কি খাবার খায় সেটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। হাইড্রা সাধারণত কেমন বলতো? হাইড্রা সাধারণত মাংসাশী প্রাণী। কেমন প্রাণী? মাংসাশী প্রাণী। কি খায়? সন্ধিপদী প্রাণী গুলো খায়। কি কি আছে? কৃমি আছে, তারপর হলো তোমার এই যে সাইক্লপস আছে, ড্যাফনি আছে। এই খাবারগুলো একটু মনে রাখো। প্রথম খাবার কি? ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। এবং যাদের টিস্যু রসে গ্লুটাথিয়ন থাকে তাদেরকে আসলে বেশি আক্রমণ করে। যাদের কোষে গ্লুটাথিয়ন থাকে তাদেরকে আসলে বেশি আক্রমণ করে, এই সেটা মনে রাখবা। আর কীভাবে খাবার মানে শিকার করে এটা কিন্তু অলরেডি আমরা পড়াইছি। বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাকটা আমাদের জন্য খুব একটা দরকার নাই। অলরেডি এখানে আমাদের কিছু মানে এনজাইমের নাম আছে, তোমরা অলরেডি চ্যাপ্টার 3-এ আমাদের পড়াইছি। চ্যাপ্টার 3-এ যে এনজাইমগুলো আছে না, ওগুলোর সাথে মিল রেখে তোমরা পড়বা। তুমি জানো ট্রিপসিন কী কাজে হেল্প করে? প্রোটিন পরিপাকে হেল্প করে। তাহলে দেখো ট্রিপসিন কী করবে? আমি জাতীয় খাবারকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। অ্যামাইলেজ শর্করা পরিপাকে হেল্প করে, গ্লুকোজে পরিণত করবে। লাইপেজ কী করবে? ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করবে। সেম একবার জাস্ট একবার সেম একবারে মানুষের মতোই। এখন আমি যদি বলি যে হাইড্রার চলনটা আমাদের জন্য আবার বেশি ইম্পর্টেন্ট। ওকে, হাইড্রার চলনের মধ্যে দেখো লুপিং, হাইড্রার চলনের মধ্যে দেখো লুপিং। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলা মানে বলতে গেলে বারবার আসে, যেমন চলন থেকে কোশ্চেন আসবে, এটা বলা যায়। চলন থেকে কী কী মনে রাখবা? চলন মনে রাখতে হবে লম্বা দূরত্ব অতিক্রম করতে চাই। কি অতিক্রম করতে চাই? লম্বা দূরত্ব অতিক্রম করতে চাই। কোন চলন ফলো করবো? লতে লম্বা, লতে লুপিং, লতে লম্বা, লতে লুপিং। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কীভাবে হয় সেটা আসলে আমাদের জন্য খুব একটা দরকার হয় না। মূল কথা এটা একটু বাঁকা হয়ে যায়, এরকম একটা লুপ তৈরি হলো, তারপর এই পাটা একটু কাছাকাছি নিয়ে আসবে, তারপর আবার সোজা হয়ে দাঁড়াবে। এটা কিন্তু আমাদের লুপিং প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলে জানো? জোকা চলন বা শুয়া পোকা চলন। জোকা চলন বা শুয়া পোকা চলন। ওকে, তাহলে এই মনে রাখো। সমার সল্টিংটা আবার একটু ইম্পর্টেন্ট। কোশ্চিনটা করে এইভাবে, সাধারণ চলন কোনটা, দ্রুত চলন কোনটা? মনে রাখতে মনে রাখতে এইভাবে, দন্ত সাথে সাধারণ, দন্ত সাথে সমার সল্টিং, দন্ত সাথে স্পিড, দন্ত সাথে কি স্পিড। ওকে, এটা একটু মনে রাখবো, দন্ত সাথে স্পিড। তাহলে এটা মনে রাখবো, সমার সল্টিং, সাধারণ, স্পিড। তাহলে এই ব্যাপারটা পুরোটাই হলো সমার সল্টিংয়ের সাথে রিলেটেড। এটাকে আমরা ডিগবাজি চলন বলতে পারি। তার আগেরটা কি ছিল? আগেরটা ছিল কিন্তু আমাদের শুঁয়াপোকা চলন। আর এটা কি? এটা আমাদের ডিগবাজি চলন। এখন হচ্ছে গ্লাইডিং। গ্লাইডিং মানে কি? অ্যামিবয়েড চলন। জাস্ট নামটা মনে রাখো, এরকম যে একটা নাম আছে, এটা একটা আইডিয়া রাখো। ভাষাটা কি? ভাষা মানে কি? সাদা মানে তোমার হলো একটা বুদবুদ তৈরি করছে, সেটা দিয়ে বেঁচে আছে, এটা হলো তোমার হলো ভাষা। সাঁতারটা কি? জাস্ট মনে করো যে হলো তার কোষিকাগুলো যে নড়াচড়া করতেছে, এটা হলো তোমার সাঁতার। হামাগুড়িটা আসলে খুব একটা আমাদের জন্য দরকার হয় না, তবে একটা জিনিস আমাদের জন্য বেশি লাগে, হামাগুড়ি ইংলিশটা আমরা হলো ক্রলিং। এখানে আরোহণ অবরোহণ সম্পন্ন হয়। কি সম্পন্ন হয়? আরোহণ আর অবরোহণ সম্পন্ন হয়। তাহলে এই জিনিসটা আমাদের একটু লাগবে। আর পাখিটা দেখো, দেহের সংকোচন প্রসারণ, এই পার্টটা আমাদের খুব একটা দরকার নাই, আমাদের লাগবে যেটা হলো ডুবা। ডুবাটা কি? এটা হলো অনিচ্ছাকৃত চলন। কিসের চলন? এটা হলো অনিচ্ছাকৃত চলন। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল রাখো। এটা কি চলন? বলবো অনিচ্ছাকৃত চলন। তার মানে অনিচ্ছাকৃত চলন কোনটা? তাহলে বলবো যে মানে ডুবা, এটা হলো আমাদের অনিচ্ছাকৃত চলন। হাইড্রা শ্বসনে অনেক কিছু পাবা, রেচনে অনেক কিছু পাবা, এগুলো আমাদের জন্য কিন্তু খুব একটা দরকার নাই। কারণ তুমি যদি এগুলো পড়তে যাও মাথার উপর দিয়ে যাবে। কিন্তু আমাদের জন্য বেশি লাগবে কোনটা? হাইড্রা উত্তেজিতা, এটা একটু দরকার। স্পর্শটাতে আমাদের খুব একটা বেশি কিছু না, আমাদের জন্য যেটা দরকার আলো। হাইড্রা সাধারণত কিন্তু আলো সম্বলিত জায়গা যেটা, সেটা কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। মানে উজ্জ্বল আলোও পছন্দ করে না, উজ্জ্বল মানে মানে অনেক অন্ধকার পছন্দ করে না। যেখানে মাঝামাঝি সেই জায়গাতে থাকতে পছন্দ করে। এবং 20°C তাপমাত্রার শীতল পানি যেটা, সেটা কিন্তু পছন্দ করে। তাহলে এটা কিন্তু অলরেডি আমি পড়াইছিলাম শুরুর দিকে, যে এদের বাসস্থানটা কোথায়, যে জায়গাতে একটু পানি মানে একটু শান্ত, শীতল এবং টেম্পারেচারটা মোটামুটি কম, আলো কম বা পরিমিত আলো থাকে, সেই জায়গাতে এরা থাকতে বেশি পছন্দ করে। ওকে, এখন হচ্ছে হাইড্রার জননে চলে আসো। হাইড্রার জনন থেকেও অনেক অনেক কথাবার্তা লেখা, একাডেমিকে পড়লে তোমাকে অনেক কিছুই আমি পড়াইতে পারতাম, বাট এখন তোমাকে আমি এত কিছু পড়াবো না, কারণ তোমাদের এগুলো লাগবে না। এখন বলতে পারো ভাই লাগবে না, আপনি কেমন জানেন? আপনি কোশ্চিন করছেন? ব্যাপারটা এরকম না। আসলে তোমাকে প্রবাবিলিটি দেখতে হবে, কারণ তোমার হলো পুরো চ্যাপ্টার থেকে কোশ্চিন করবে 2টা, তারপর তোমার চলন আছে, নিউরোসাইড আছে, এগুলো থেকে কোশ্চিন না করে তোমার জীবনেও এদিকে আসার উচিত না। তার মানে যদি এখন তো চলে আসে, তোমার কপাল খারাপ, তোমার হলো কপালের উপর দিয়ে তখন পার করতে হবে। ওকে,
এখন আপাতত সময় কম, আমাদের মেইন জিনিসগুলো কভার করা উচিত। হাইড্রা কয়ভাবে ওজন সম্পন্ন করে? দুইভাবে। কি কি? একটা হলো তোমার একটা হলো তোমার মুকুলোদ্গম, এটা কি? একটা হলো তোমার বিভাজন। একটা মুকুলোদ্গম, এটা কি? বিভাজন। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। মুকুলোদ্গম মানে কি? মুকুলোদ্গম মানে একটা সাপোজ মনে করো একটা মূল একটা হাইড্রা, এটা একটা মূল হাইড্রা, হ্যাঁ, এই জায়গা থেকে একটা মুকুল তৈরি হচ্ছে, এখান থেকে নতুন করে পরে একটা হাইড্রা তৈরি হচ্ছে, ওকে, এটা নতুন একটা হাইড্রা তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতেছি মুকুলোদ্গম। আপাতত আমরা অত বেশি ভিতরে যাব না। আরেকটা স্যার আমি যদি বলি ভাইয়া টোটাল মুকুলোদ্গম প্রক্রিয়ায় একটা পূর্ণ হাইড্রা তৈরি হতে কত সময় লাগে? তাহলে বলো 3 সপ্তাহ সময় লাগে। কত সপ্তাহ সময় লাগে? 3 সপ্তাহ সময় লাগে। আরেকটা প্রসেস হলো বিভাজন। সাপোজ মনে করো তুমি আমাকে কেটে দিছো, অত ইন্টারস্টিশিয়াল কোষ আছে, ওখান থেকে আরেকটা নতুন তৈরি করতে পারবে, ঠিক আছে? তুমি যদি এরকম করে কাটো তাহলে এটা অনুপ্রস্থ, এরকম করে যদি কাটো তাহলে কি হবে? অনুদৈর্ঘ্য। তাহলে দুই রকমই হতে পারে, একটা অনুপ্রস্থ আর এটা কি? অনুদৈর্ঘ্য। তাহলে কথাটাই বলছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে যৌনজনন। যৌনজননটাতে এত কিছু কখনোই লাগে না। কোশ্চিনটা করে যে তোমার শুক্রাণু থাকে, শুক্রাশয়টা থাকে কোথায়, আর ডিম্বাশয় থাকে কোথায়? মনে রাখবা, শুক্রাশয়টা থাকে উপরের দিকে, ডিম্বাশয়টা থাকে নিচের দিকে। শেষ। এটা কি একলিঙ্গ নাকি উভলিঙ্গ? তাহলে বলবো এটা উভলিঙ্গ। এটা কেমন? কিছু আছে উভলিঙ্গ, কিছু আছে একলিঙ্গ, আবার কিছু তোমার দুইটাই উভলিঙ্গ হতে পারে। যৌন প্রজননটা কখন হয়? শীতকালে হয়। হেমন্ত আর শীতকালে। আর গ্রীষ্মকালে কি হয়? মুকুলোদ্গম হয়। যদি কোশ্চিন করি যে হাইড্রা থেকে নিষেক ঘটে, নিজেরা নিষিক্ত করতে পারে, যেহেতু নিজেরই তোমার দুইটা আছে, শুক্রাণু ডিম্বাণু দুইটাই আছে, নিজেরা করতে পারে? পারে না। কেন? কারণ যখন শুক্রাণু থাকে তখন ডিম্বাণু থাকে না, যখন ডিম্বাণু থাকে তখন শুক্রাণু থাকে না, এই জন্যে পারে না। এখন এইখানে না অনেক প্রক্রিয়া আছে যে কীভাবে আসলে তোমার হলো পরিপূর্ণতা পায়, কি হয়, স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটিড, চ্যাপ্টার 9 মানুষের জীবনের সাথে রিলেটেড যেটা সেটাই দেয় নাই। হাইড্রার যৌনজনন নিয়ে কোশ্চেন করবে এ বলতে গেলে আসলে খুবই আনলাইকলি। সেই জন্য আমরা এই জায়গাগুলো পড়বো না, কারণ আসলে পরে আমাদের মাথা নষ্ট করার কোনো মানে নাই। এখন আমাদের পরিস্ফুটনে একটা জিনিস দরকার। সাপোজ মনে করে আমরা কি জানি, শুক্রাণু আর ডিম্বাণুটা মিলিত হয়, জাইগোট তৈরি করে, জাইগোটটা পরবর্তীতে বিভাজিত হয়, ভ্রূণ তৈরি হয়, সেখান থেকে আরও অনেক কিছু তৈরি হয় মানুষের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কী হয়? জাইগোটটা বারবার বিভাজিত হয়ে প্রথমে তৈরি করে মরুলা, তারপর সেটা একটু ফাঁপা হয়ে যায়, সেটা বলা হলো ব্লাস্টুলা। সেটা কি বলে বলো তো? ব্লাস্টুলা। প্রথম দিকে একটু ফাঁপা হয়, মরুলা হওয়ার পর তারপর একটু ফাঁপা হয়, ব্লাস্টুলা। তারপরে দ্বিস্তর বিশিষ্ট তোমার আমাদের এই ঘাস ফড়িং যেটা, সেটা আবার আরেক বড় একটা চ্যাপ্টার, বড় অনেক বড় চ্যাপ্টার। পড়তে গেলেও কষ্ট লাগে, পড়াইতে গেলেও কষ্ট লাগে। এত বড় চ্যাপ্টার যে কেন দিচ্ছে তোমাদের, আর আল্লাহর রাস্তায় এত ইনফো, বাট চেষ্টা করব তোমাদের জন্য একবারে ছোট করে দেওয়ার। বাট কিন্তু আসলে সব তো বাদ দিলে তো পড়ানো আর না পড়ানো তো একই হয়ে গেল, তাই না? চেষ্টা করবো যতটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট সেটুকু পড়াবো, ওকে? আচ্ছা, কারণ একাডেমিকে হয় কি যে আসলে অনেক সময় পাওয়া যাওয়াতেও অনেক ডিটেলসে পড়ানো যায়, বাট তোমাদের এই জিএসটির জন্য বলো বা অ্যাডমিশনের জন্য আসলে সময় পাওয়া যায় না। আমাদের আর্থপোডা যেটা ঘাস ফড়িং আর্থপোডার আন্ডারে পড়ে। কিসের আন্ডারে পড়ে? আর্থপোডার আন্ডারে পড়ে। তো আর্থপোডা কি? এটা পর্ব। কেমন পর্ব? মেজর পর্ব। মেজর না মাইনর? তাহলে বলে মেজর পর্ব। এবং দেখো পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির, কত প্রজাতির? 20,000 প্রজাতির ঘাস ফড়িং শনাক্ত করা হয়েছে। কত প্রজাতির? 20,000 প্রজাতির ঘাস ফড়িং শনাক্ত করা হয়েছে, এটা মনে রাখবা। তবে বাংলাদেশে পাওয়া গেছে 20 প্রজাতির। কত? বাংলাদেশে পাওয়া গেছে 20 প্রজাতির। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এইখানটাতে চলে আসো, আমাদের ঘাস ফড়িং যেটা, ঘাস ফড়িং সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, দিনে প্রায় 15 কিলোমিটার দূর পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? এটা বলে মাইগ্রেশন, ঠিক আছে? তার মাইগ্রেটরি যখন হয় তখন এটা কিন্তু প্রায় মোটামুটি 15 কিলোমিটার পর্যন্ত, প্রায় 15 কিলোমিটার পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাইতে পারে। তার এটা কিন্তু এদেরকে তো মাইগ্রেশন পাওয়ার বেশ ভালো পরিমাণ মাইগ্রেশন পাওয়ার আছে এদের। এখন যেটা আমাদের লাগবে, মাঝে মধ্যে না এরা একসাথে অনেকগুলা তোমার ঘাস ফড়িং একসাথে থাকতে পারে, সেটাকে আমরা বলি লোকাস্ট। কি বলি? লোকাস্ট। তাহলে এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবা। কি বলি? লোকাস্ট। এখন ঘাস ফড়িংয়ের আবরণটা কি দিয়ে আবৃত জানো? কাইটিনযুক্ত কিউটিকলে আবৃত। কাইটিনযুক্ত কিউটিকলে আবৃত। জাস্ট এটা একটু মনে রাখো। অনেক কথাবার্তা বলছে যে হাইপোডার্মিস, তারপরে এইসবে আমাদের অত ভিতরে যাচ্ছি না আপাতত, কারণ তোমাকে কোশ্চিন প্যাটার্নটা বুঝতে হবে তো। কারণ তুমি কোশ্চিন কোথায় করা যায়, কোথায় করা যায় না, অপশনগুলো বানাইতে হয়, কোশ্চিনটা রেডি করতে হয়, এগুলো ভালো প্যারা আছে। এখন তুমি যদি মনে করছো যে এমন একটা জিনিস মুখস্থ করতেছো যেটা থেকে জীবনে কোশ্চিন বানানো সম্ভব না, তাহলে লাভ নাই, তাই না? তাহলে পড়াশোনাটা করতে হবে ইফেক্টিভলি, যেটা লাগবে সেটা, এবং যেভাবে লাগবে তোমাকে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। সারাদিন ঘর করে পড়াশোনা করে গেলা, বাট কাজের সময় কিছুই নাই, তাহলে লাভ নেই তো। তাহলে একটু এগুলাতে আমাদের ইফেক্টিভলি পড়তে হবে। আসো, মস্তক, বক্ষ, উদর, তিনটা আমাদের পার্ট আছে, এই তিনটা লাগবে।
মস্তকে কি কি থাকে? পুঞ্জা কি থাকে? অ্যান্টেনা থাকে। বক্ষতে কি থাকে? 3 জোড়া পা থাকে, 2 জোড়া ডানা থাকে। মনে থাকবে না? তাহলে এটা আই থিঙ্ক মনে থাকবে। উদরে কি থাকে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকেল থাকে। এখন মস্তক পার্টটাতে অনেক অনেক কথাবার্তা বলা, এতগুলো কথাবার্তা আমাদের মাথায় থাকতে চাবে না, খুবই স্বাভাবিক, থাকতে চাবে না, না থাকাই স্বাভাবিক। মস্তক যেটা, সেটা 6টা ভ্রূণীয় খণ্ডকে বিভক্ত, দেখতে অনেকটা নাশপাতির মতো। কিসের মতো? নাশপাতির মতো। নাশপাতি দেখছো? যে আপেলের মতো অনেকটা, হ্যাঁ, এরকম আপেলের মতো, বাট নাশপাতির মতো। এবং এতে একটা মুখটা হলো হাইপোগন্যাথাস ধরনের। হাইপোগন্যাথাস, হাইপো মানে নিচে, ন্যাথো মানে চোয়াল, চোয়ালটা নিচের দিকে, সেটা বলি হাইপোগন্যাথাস ধরনের। কি ধরনের? হাইপোগন্যাথাস ধরনের। খেয়াল রাখবা। এবং যে আমাদের মস্তকের বহিকঙ্কাল মানে কয়েকটা অংশে ভাগ করা যায়, আনুষঙ্গিক বেশ কিছু কথাবার্তা বলছে, এতগুলো আমরা পড়তে যাব না। মনে রাখবো, পুঞ্জাক্ষী থাকে 1 জোড়া, সরলাক্ষী থাকে 3টা, অ্যান্টেনা থাকে 1 জোড়া। জাস্ট এটুক পড়ো, এটুক পড়েই আশা করি তোমাদের কমন চলে আসবে। আর যদি এটুকু না আসে তাহলে তোমাদের কপাল খারাপ, তোমাদের তখন যে কোনো একটা টাকায় দিতে হবে, কারণ একাডেমিকে পড়ে আসো নাই, তো এখন এটুকু গ্যাপ তোমাদের মানতে হবে। দেখো পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীতে আমাদের কয়টা থাকে? পুঞ্জাক্ষী 1 জোড়া পুঞ্জাক্ষী থাকে। তো অমাটিডিয়া হইল পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। আমি যদি বলি গঠন ও কাজের একক কি পুঞ্জাক্ষীর, তাহলে বলবো অমাটিডিয়াম। অমাটিডিয়াম। আর অসেলি, যেটা অসেলিটা কি? অসেলি মানে হলো সরলাক্ষী। কটা থাকে? 3টা থাকে। তার মানে ধরো এটা একটা পুঞ্জাক্ষী, এটা একটা পুঞ্জাক্ষী, এই পুঞ্জাক্ষীগুলোর মাঝখানে এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, মানে 3টা থাকা সম্ভব। এবং এই অসিলেগুলা রেটিনার মতো কাজ করে। কিসের মতো কাজ করে? রেটিনার মতো কাজ করে। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। কোশ্চেন করে রেটিনার মতো কাজ করে বাট অসলি। আর অ্যান্টেনা দেখো, অ্যান্টেনাতে আমাদের 1 জোড়া অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা তো অনেকগুলো পার্ট। স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, মোটামুটি অনেকগুলো পার্ট আছে। পেডিসেলটা খাটো অবিভক্ত, ফ্লাজেলাম বেশ মানে 25টা খণ্ডে বিভক্ত। ফ্লাজেলাম কয় খণ্ড বিশিষ্ট? তাহলে বলবো 25 খণ্ড বিশিষ্ট। কয় খণ্ড বিশিষ্ট? তাহলে বলবো 25 খণ্ড বিশিষ্ট। এখন আসো মুখপাঙ্গতে। মুখপাঙ্গতে অনেক অনেক কথাবার্তা বলা, এত কিছু আমরা পড়তে যাব না। আমরা জাস্ট পড়বো যে এইখানে ল্যাবিয়াম, ল্যাব্রাম, এখানে অনেক 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 টার্ম আছে। জাস্ট একটা জিনিস যেটা আমরা একটু দেখবো, যে ল্যাবিয়ামে ল্যাবিয়াল পাল্প বলে একটা কথা আছে, যেটা আমাদের একটু সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে? আরও কয়েকটা জিনিস একটু আমাদের জানতে হবে। এখান থেকে ম্যাক্সিলারি পাল্প বলে একটা কথা আছে। কি আছে? ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্প। দেখো, এই যে ম্যাক্সিলারি পাল্প যেটা, সেটা কিন্তু একটু সংবেদী টাইপের, বুঝছো? এটা একটু সংবেদী টাইপের। দেখো, এইটা আমাদের অ্যান্টেনা, পায়ের অগ্রভাগ পরিষ্কার করতে হেল্প করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। মনে থাকবে না? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আর ল্যাবিয়াম নামে একটা কথা আছে, ল্যাবিয়াম নামে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলের প্রতিনিধি। আমি বলতে পারবো হ্যাঁ, ল্যাবিয়াম কোনটা, ল্যাব্রাম কোনটা, এগুলো আসলে এখান থেকে দেখে বুঝতে পারতেছি না। চিত্রটা একটু খেয়াল করো। এই যে দেখো, তোমার হলো ডান ম্যাক্সিলা, এটা হলো তোমার বাম ম্যাক্সিলা, ল্যাবিয়াম হলো এটা। ঠিক আছে? তাহলে এই ল্যাবিয়ামকে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলের প্রতিনিধি। আর এই যে তোমার দেখো ল্যাব্রাম, যেটা ল্যাব্রামের ওই পার্টগুলো আমাদের আসলে খুব একটা দরকার নাই। ওকে, এত কিছু আমরা পড়তে যাবো না, কারণ আমাদের আরো অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ওকে, এখন আমাদের বক্ষ অঞ্চলে যদি আসি, আমরা কয়টা অঞ্চলে ভাগ করা যায়? 3টা অঞ্চলে ভাগ করা যায়। কয়টা অঞ্চলে ভাগ করা যায়? 3টা অঞ্চলে ভাগ করা যায়। অগ্রবক্ষ, মধ্যবক্ষ, এটা হলো পশ্চাৎবক্ষ। সামনের দিকে থাকে স্টার্নাম, পিছনের দিকে থাকে, পাশের দিকে থাকে প্লিউরন, পৃষ্ঠদেশে মানে পিঠের দিকে থাকে টার্গাম। দেখো আমাদের সামনের দিকে স্টার্নাম থাকে না? স্টার্নাম থাকে তো। তুমি বুঝতে পারছো ভাই, স্টার্নাম থাকে সামনে, তাহলে হলো টার্গাম থাকে পিছনে, প্লিউরন থাকবে পাশে, পথে প্লিউরন পথে পাশে, শেষ। এই তো। এখন দেখো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এখান থেকে আমাদের অত বেশি কিছু দরকার নাই। আমাদের ডানার মধ্যে যদি চলে আসি, ডানার মধ্যে কয়েকটা ব্যাপার আছে। ডানা দুই জোড়া ডানা থাকে, একটা সামনের জোড়া, একটা পিছনের জোড়া। একটা হলো এলিট্রা আর একটা হলো ট্যাগমিনা। একটা কি এলিট্রা, একটা মানে এলিট্রারি, আর একটা হলো ট্যাগমিনা, আর একটা তোমার পিছনের ডানা, যেটা পিছনের ডানাটা সাধারণত উঠতে হেল্প করে, সামনেগুলো উঠতে হেল্প করে না। সামনেগুলো হলো তোমার একটা প্রোটেকশন দেয়, কাকে? পিছনে যে আছে তাকে। ঠিক আছে? দ্যাট মিনস আমার ব্যাপারটা হইলো এরকম, যে আমরা ওই যে বলি না আর্মি, তারপর তোমার যে এসএসএফ, এর কি এলিট বাহিনী। এলিট মানে কি? তারা সামনের দিকে থাকে এবং অনেক ফোর্স নিয়ে থাকে, তারা ভিআইপিদের প্রোটেকশন দেয়, তাই তো? এখানে ভিআইপিটাকে, ভিআইপিটা হলো এখানে আমাদের ডানাটা, পিছনের ডানাটা। সামনে কি আছে? এলিটটা আছে। এলিটটা বা ট্যাগমিনা আমাদের পিছনের ডানা যেটা, সেটাকে প্রোটেকশন দেয়। এখন এইখানে পায়ের পার্টটা যদি আসো, পায়ের অনেকগুলো স্ট্রাকচার আছে, অনেক অনেক কথাবার্তা আছে। ওই যে দেখো, এইটাকে বলা হয় কক্সা, এটাকে বলা হয় টোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, অনেক কথাবার্তা বলছে। এত কিছু আমরা পড়বো না। আমরা পড়বো হলো পাটা কোন টাইপের? সালটাটোরিয়াল পা। কি? সালটাটোরিয়াল পা। কেন? অনেক দূর পর্যন্ত লাফায় লাফায় যেতে পারে, সেটা আমরা বলা হয় সালটাটোরিয়াল পা।
এখন যেটা আমাদের লাগবে উদর গহ্বর। উদরটা আবার বেশি ইম্পর্টেন্ট। উদরে আমরা 11টা খণ্ডকে ভাগ করতে পারি। কয়টা খণ্ডকে ভাগ করতে পারি? 11টা খণ্ডকে ভাগ করতে পারি। প্রথম উদরীয় খণ্ডটা কিন্তু অসম্পূর্ণ, ঠিক আছে? কেমন অসম্পূর্ণ? আর তুমি জানো সামনে থাকে স্টার্নাম, পিছনে থাকবে কি টার্গাম, পাশের দিকে থাকবে প্লিউরন, পাশের দিকে থাকবে প্লিউরন। প্রথম খণ্ডকের দুই পাশে আমাদের থাকে হলো শ্রবণ অঙ্গ বা শ্রবণ থলি, যেটা আমরা টিম্প্যানিক পর্দা হিসেবে কাজ করে। সহজ কথা, আমাদের এটা জানা লাগবে কি টিম্প্যানিক মেমব্রেন থাকে কোথায়? প্রথম খণ্ডকে। প্রথম খণ্ডকে থাকে টিম্প্যানিক মেমব্রেন। শ্বাসরন্ধ্রে আসো। শ্বাসরন্ধ্র প্রথম থেকে 8 জোড়া, হ্যাঁ আমাদের কিন্তু তোমার মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র এখানে থাকে। আমাদের না টোটাল থাকে 10 জোড়া শ্বাসরন্ধ্র। টোটাল কয় জোড়া থাকে? 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। টোটাল শ্বাসরন্ধ্র কয় জোড়া? 10 জোড়া। 2 জোড়া থাকে বক্ষে, 2 জোড়া থাকে কোথায়? বক্ষে, হ্যাঁ। বাকি 8 জোড়া থাকে কোথায়? উদরে। কোথায়? উদরে, ঠিক আছে? এটা মনে রাখবা। আর এই যে 10 জোড়া যেটা, এই যে 10 জোড়া, এটার মধ্যে 4 জোড়া হইল মানে তোমার প্রশ্বাসে হেল্প করে, 4 জোড়া প্রশ্বাসে হেল্প করে, 6 জোড়া নিঃশ্বাসে হেল্প করে। ওকে, তাহলে নিঃশ্বাস মনে রাখতে হবে। 4 জোড়া প্রশ্বাসী, 6 জোড়া নিঃশ্বাসী। এটা আমরা একটু সামনে গিয়ে আরো ডিটেলসে পাবো। ওকে, তাহলে এই জায়গাটা একটু খেয়াল রেখো। এখন আসো যে শ্বাসরন্ধ্র বললাম, বাকিটা আমাদের আসলে দরকার নেই। অভিপজিটর, আচ্ছা একটা জিনিস একটু বলে যাই, অভিপজিটর, অভিপজিটর মানে কি? অভি মানে অভাম, পজিটর মানে কি? পজিশন করে রাখবে। তাহলে অভিপজিটর কার থাকবে? এতে থাকবে। কেন? টিম্পারটা হয় কার? ফিমেল যেটা সেটা, তুমি কিন্তু এতে থাকবে। এটা একটু ভালোভাবে মনে রাখবা। সামনে চলে আসে, এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই। ঘাস ফড়িংয়ের সিলোম আর অন্তর্গঠন এই পার্টগুলো আমাদের খুব একটা লাগে না। আমাদের লাগবে হলো পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্রের মধ্যেও আমরা অত ডিটেলস পড়বো না, কারণ ব্যাপারটা হলো চ্যাপ্টার 1-এর উপর অনেক বড়, আবার একাডেমিক ডিপেন্ডেন্ট। এত কিছু পড়তে গেলে আমাদের মাথার উপর দিয়ে যাওয়াটা খুবই খুবই স্বাভাবিক। তাহলে আমাদের যতটুকু পড়া লাগবে, যতটুকু আমার জন্য ইম্পর্টেন্ট। এখন এই যে পুরো পৌষ্টিক গ্রন্থি বা পৌষ্টিক নালী, স্টোমোডিয়ামে কী কী থাকে এটা লাগবে। মুখছিদ্র থাকে, গলবেল থাকে, গ্রাসনালী থাকে, ক্রপ থাকে, গিজার্ড থাকে, এই কটা জিনিস একটু পড়তে হবে। প্রক্টোডিয়ামে কী কী থাকে? ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। মানে আমাদের একবার মানুষের মতো ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। তো এইটুকু যদি মনে রাখতে পারো তোমাদের জন্য মোর দেন এনাফ। তারপর আরেকটু পড়তে হয় আমাদের জন্য, যেটা আমাদের লাগবে হলো সাপোজ এই যে স্টোমোডিয়াম দেখতেছো না, স্টোমোডিয়ামে কী কী পার্ট থাকে? মুখ গহ্বর, গলবিল, গ্রাসনালী, ক্রপ। এতগুলা মুখস্থ ধরে 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 করার দরকার নাই। একটু আগে দেখা আসলাম না, ওই নামগুলো ধরে ধরে মুখস্থ করার দরকার নেই। এখন কি তোমাকে অপশন দিবে, বলবে যে স্টোমোডিয়াম অন্তর্ভুক্ত নয় কোনটি। তুমি দেখে দেখে চিনতে পারতেছো, বলতে পারতেছো, দ্যাট মিনস তোমার কিন্তু মুখ একবারে ছোটস্থ মুখস্থ দরকার নেই, কারণ তোমার এমসিকিউ পরীক্ষা। আমার লাগবে কি? আমার লাগবে হলো অন্য ইম্পর্টেন্ট তথ্যগুলো। দেখো যে ক্রপ, যেটা ক্রপটা কার পার্ট? স্টোমোডিয়ামের পার্ট। হ্যাঁ, কাজ কি? কাজ কি? খাবার কিছুক্ষণ জমা থাকে এখানে। ক্রপের সংকোচন প্রসারণে খাবারটা কি ছিল? চূর্ণ হয়, পরে আলটিমেটলি আমাদের পরিপাকটা সহজ হয়। গিজার্ড নামে একটা জিনিস আছে, যেটাতে 6টা দাঁত থাকে, 6টা অনুলম্ব ভাঁজ থাকে, আর 6টা প্যাড থাকে। তাহলে এই 6 এটা একটু ভালোভাবে মনে রাখবা। কোশ্চেন করবে গিজার্ডে কয়টা দাঁত থাকে, কয়টা প্যাড থাকে, কয়টা অনুলম্ব ভাঁজ থাকে, এগুলো যেন বলতে পারো। গিজারের কাজটা কি? গিজারের কাজ হলো খাদ্যকে চূর্ণ করা, সংকোচন প্রসারণ খাদ্যকে চূর্ণ করতে হেল্প করে। তাহলে এই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবা। এখন আসো মেসেন্টেরন। মেসেন্টেরনে পাকস্থলী আছে। মেসেন্টেরনে পাকস্থলী প্রায় 6 জোড়া ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে। কি থাকে? ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে। তাহলে এই জায়গাটা এটা আমাদের ভালো মনে রাখতে হবে। একটা জিনিস খেলে আমাদের জানা দরকার, এই যে আমাদের হেপাটিক্সিকা কিন্তু আমাদের বেশ কিছু এনজাইম আসে, যেগুলো আমাদের খাবার পরিপাকে হেল্প করে। ওকে, এখন খাবার পরিপাক করতে তো হেল্প করবে, ভালো কথা। আমাদের প্রোক্টোডিয়ামটাও ইম্পর্টেন্ট এখানে। প্রোক্টোডিয়ামে কি কি আছে? ইলিয়াম, কোলন, রেকটাম আর অ্যানাস। দেখতেছো এই যে এটা আমাদের রেকটামের প্রস্তুচ্ছেদ। কিসের প্রস্তুচ্ছেদ? রেকটামের প্রস্তুচ্ছেদ। তাহলে দেখো এই যে ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস, এগুলো আমাদের হলো প্রোক্টোডিয়ামের পার্ট। কোশ্চিনটা করে এভাবে, রেকটামের মানে প্রোক্টোডিয়ামের পার্ট নয় কোনটি, এভাবে কোশ্চিনটা করে। একটাই মনে রাখবা, রেকটামে 6টা রেকটাল প্যাপিলা থাকে। তার মানে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু 6 অনেক 6 আছে। তবে একটাই মনে রাখবা, সবই 6, শুধুমাত্র হেপাটিক্সিকা কিন্তু 6 জোড়া 12টা। তাহলে এটা কিন্তু ভুল হয়, এটা খেয়াল রাখো। সবই 6, শুধুমাত্র 12টা কোনটা? হেপাটিক্সিকা, ঠিক আছে? এখন হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিতে অনেক অনেক কথাবার্তা বলা, যেমন আমাদের লালা গ্রন্থি। হ্যাঁ, আমাদের লালা গ্রন্থিতে চলে আসো। লালা গ্রন্থি হলো ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। লালা গ্রন্থি হলো ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। এখান থেকে আমাদের কি কি এনজাইম থাকে সেটা আমাদের একটু লাগে, বুঝছো? আমি একটু পরে দেখাই দিচ্ছি। দেখো এখানে আমাদের লালা গ্রন্থিতে অ্যামাইলেস থাকে, কাইটিনেস থাকে আর সেলুলোজ থাকে। এটা মনে রাখতে আমি কেমন জানো? সে একা, সে একা, সেলুলোজ, অ্যামাইলেস, কাইটিনেস, সেলুলোজ, অ্যামাইলেস আর কাইটিনেস।
সে একা, এটা মনে রাখবা। আর অ্যামাইলোলাইটিক এনজাইম কি, লাইপোলাইটিক এনজাইম কি, প্রোটোলাইটিক এনজাইম কি, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 3 অলরেডি পড়ে আসছি, তাহলে এটা কিন্তু আমাদের না পড়লেও চলবে। ওকে, এখন আমাদের যা লাগবে দর্শন অঙ্গ যেটা, ঠিক আছে, আমাদের অমাটেরিয়াম যেটা, সেটা কিন্তু আমাদের লাগবে, কারণ অমাটেরিয়ামটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। তার আগে রক্ত সম্বন্ধ আমরা একটু দেখে যাব। মূল কথা, আমাদের দুই টাইপের রক্ত সম্বন্ধ থাকে, তো একটা থেকে বদ্ধ, একটা থেকে মুক্ত। বদ্ধটা কার? উন্নত প্রাণীতে, যেমন হলো তোমার অ্যানেলিডা, আর হলো মানুষের ক্ষেত্রে তোমার থাকে কি বদ্ধ থাকে, মুক্ত বাকিগুলোতে থাকে। যেমন মনে করো সাপোজ তোমার কর্ডাটা বাদ বলতেছি না, মলাস্কা বা ওই টাইপের জায়গাগুলো যেগুলো, তারপর মনে করো নেমাটোডা, এগুলোতে কি থাকবে? এগুলো থাকবে তোমার মুক্ত টাইপের। তাহলে এই জায়গাটা খেয়াল রাখো। আমাদের ঘাসফড়িংয়ের ক্ষেত্রে একটা হিমোসিল নামে একটা টার্ম পাই। হিমোসিল কি? রক্তপূর্ণ গহ্বর। সিল মানে গহ্বর, হিম মানে রক্ত, তার মানে হিমোসিল মানে কি? রক্তপূর্ণ গহ্বর। এখানে বেশ কয়েকটা প্রকোষ্ঠ থাকে, বুঝছো, দুইটা পর্দা থাকে, তো তিনটা প্রকোষ্ঠে ভাগ করি। একটা হলো তোমার কিডনি, হার্ট যেখানে থাকবে সেটা বলা হয় পেরিকার্ডিয়া, যেখানে ফুসফুস মানে আমাদের যে হলো স্নায়ুতন্ত্র থাকবে সেটা বলা হয় পেরিনিউরাল, যেখানে নাড়িভুঁড়ি থাকবে সেটা বলা হয় পেরিভিসেরাল। ভিসেরাল মানে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে তো ওই কথাই বলছে, পেরিকার্ডিয়াল হার্ট আছে, ভিসেরাল মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে, মানে নাড়িভুঁড়ি আছে, আর পেরিনিউরাল মানে তোমার কিন্তু ব্রেইন আছে। এখন আমাদের কোশ্চিনটা করে কি? কোশ্চিনটা করে যে হিমোসাইট কতগুলো থাকে আমাদের, মানে এদের হলো হিমোসাইট থাকে 15,000 থেকে 60,000। কতগুলো? 15,000 থেকে 60,000। বাকিগুলো আসলে আমাদের খুব একটা দরকার নাই, এতগুলো পড়তে গেলে আমাদের মাথায় থাকবে না। এখন পরের কোশ্চেন একটু দেখো। ঘাসফড়িংয়ের মানে হৃৎপিণ্ডটা না একটু মানে ইউনিক টাইপের। ইউনিক কেমন? ইউনিক হইলো এই অর্থে, এদের মানে হৃৎপিণ্ডটা হলো ফানেল আকৃতির। মোটামুটি তোমার 7টা ফানেল থাকে। কি থাকে? 7টা ফানেল থাকে। প্রতি 2টা ফানেলকে কানেক্ট করে রাখার জন্য অ্যালারি পেশি থাকে। 6 জোড়া অ্যালারি পেশি থাকে। দেখো এই যে ফানেল, এই ফানেলটা কানেক্ট করে রাখার জন্য আমাদের অ্যালারি পেশি থাকে। কি থাকে? অ্যালারি পেশি থাকে, এরকম করে অ্যালারি পেশি থাকে। তাহলে 7টা যদি ফানেল হয়, তাহলে অ্যালারি পেশি থাকবে কয়টা? 6টা, মানে 6 জোড়া থাকবে। তাহলে দেখো কথাই বলছে, আমি যদি বলি প্রকোষ্ঠ কয়টা, তাহলে 7টা প্রকোষ্ঠ, শেষ। এখন আমরা ঘাসফড়িংয়ের হার্ট যেটা, সেটাকে বলি কি নিউরোজেনিক হার্ট। কেন নিউরোজেনিক হার্ট বলি? কারণ এর যে সংকোচন প্রসারণের উদ্দীপনা যেটা, সেটা কিন্তু একটু দূরে তোমার একটা স্নায়ু গ্রন্থি থেকে উৎপন্ন হয়, সেটা বলতেছি আমরা নিউরোজেনিক হার্ট। তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল রাখা লাগবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার, এবং ফুল একটা সার্কুলেশন হতে কত সময় লাগে জানো? 30 থেকে 60 মিনিট সময় লাগে। দেখো এটাকে বলছে 30 থেকে 60 মিনিট সময় লাগে, দেখছো? 30 থেকে 60 মিনিট। তো এই জায়গাটা খেয়াল রাখবা। রক্ত প্রবাহের ছক যেটা আছে, এটা আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এত বড় ছক তো পরীক্ষায় লেখা সম্ভব না, তাই না? সেটা আসলে আসেও না। এখন হচ্ছে শ্বসনতন্ত্র। টোটাল শ্বাসরন্ধ্র কয় জোড়া? অলরেডি আমি এটা পড়াই ফেলছি, 10 জোড়া। তারপরে অনেক ডিটেলস আছে, এতগুলো আমরা পড়বো না। আমাদের জন্য যেটা দরকার, শ্বাসরন্ধ্র 10 জোড়া, সেটা কোথায় কোথায় কী হিসেবে থাকে সেটা আমাদের জন্য লাগবে। ওকে, দেখো আমি যদি যেটা বলতেছিলাম এখান থেকে, টোটাল শ্বাসরন্ধ্র মানে শ্বাসরন্ধ্র টোটাল হলো 10 জোড়া। তার মধ্যে প্রশ্বাসে হেল্প করে এবং নিঃশ্বাসে হেল্প করে, এরকম কিন্তু অনেকগুলো বেশ কয়েকটা ব্যাপার আছে। সহজ কথা আমি যদি বলি তোমাকে, প্রশ্বাসে হেল্প করে আমাদের 4 জোড়া। প্রথম 4 জোড়া যেটা শ্বাসরন্ধ্র, সেটা কিন্তু আমাদের প্রশ্বাসী। আর নিঃশ্বাসী কয় জোড়া? নিঃশ্বাসী হলো বাকি 6 জোড়া। ওকে, প্রথম 4 জোড়া হলো প্রশ্বাসী, বাকি 6 জোড়া হলো নিঃশ্বাসী। তাহলে এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। এইটুকু যদি তুমি অন্তত বলতে পারো, তাহলে এইটুকু তোমার জন্য মোর দেন এনাফ। ওকে, এখন আসো রেচনতন্ত্র। রেচনতন্ত্রের পার্টটা কি? দেখো আমাদের কিন্তু নেফ্রন থাকে, তাই না? নেফ্রন কিন্তু আসলে মালপিজিয়ান বডি, এটা কিন্তু একটু অনুন্নত। এতে কিন্তু নেফ্রন থাকবে না, এতে বলবো মালপিজিয়ান নালিকা। কতগুলো নালিকা থাকে? প্রায় 100টার মতো নালিকা থাকে। দেখো এটা বলছে যে মেসেন্ট্রন আর ইলিয়ামের সংযোগস্থলে তোমার হলো 100টা মানে মালপিজিয়ান নালিকা থাকে। মেসেন্ট্রনটা কি, ওগুলো আমরা আপাতত স্কিপ করতে পারি, কারণ তোমাদের জন্য দরকার নাই। যেটা আমাদের দরকার, যে এটা মানে টাইপগুলো বা আনুষঙ্গিক কোষগুলো আমাদের জন্য লাগবে। আনুষঙ্গিক কোষ কি আছে? দেখো ইউরেট কোষ। কি কোষ? ইউরেট কোষ। ইউরেট কোষ মানে দেখো ঘাসফড়িংয়ের দেহে অসংখ্য ফ্যাট, বডি বা চর্বি কোষ থাকে। এগুলো প্রধানত শর্করা, আমিষ, স্নেহ জাতীয় পদার্থকে পরিবর্তিত রূপে জমা রাখে, শেষ। ইউরিকোজ গ্রন্থি। ইউরিকোজ গ্রন্থিটা কই থাকে? এটা থাকে পুরুষ দেহে। পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থি নামে একটা জায়গা আছে, যেটাকে ইউরিকোজ গ্রন্থি অবস্থান করে। এটা ভালো মনে রাখবা। নেফ্রোসাইট এটা কই থাকে? এটা থাকে পেরিকার্ডিয়াল সাইনাসের হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত নেফ্রোসাইট। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা, শেষ। এটুকু মনে রাখলে তোমার জন্য মোর দেন না। ওকে, এখন হচ্ছে আমাদের সংবেদী অঙ্গগুলো।
সংবেদী অঙ্ক আমাদের 3 স্টার টপিক, ওকে? সংবেদী অঙ্ক আমাদের 3 স্টার টপিক, এটা আমাদের বেশ ইম্পর্টেন্ট। স্পর্শ ইন্দ্রিয় যেটা, স্পর্শ ইন্দ্রিয় কাজে করে কোনটা কোনটা দেখো, আমি যদি বলি যে আমাদের এই যে রোমগুলো, বেশ কিছু রোম বা ব্রিসল থাকে, এই রোম ব্রিসলগুলো অনেক জায়গায় ছড়াই ছিটে থাকে, মানে শুঙ্গ, পাল্প, সার্কি, এগুলোতে ছড়াই ছিটে থাকে, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঘ্রাণ ইন্দ্রিয়র মধ্যে আমাদের হলো অ্যান্টেনা যেটা, সেটা কিন্তু আমাদের ঘ্রাণ নিতেও কিন্তু হেল্প করে। স্বাদ ইন্দ্রিয় হিসাবে আমাদের ম্যাক্সিলারি পাল্প আর ল্যাবিয়াম যেটা, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ওকে? তার মানে এই যে ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াল পাল্প, এগুলো কিন্তু আমাদের স্বাদ নিতে হেল্প করবে। আর তুমি বুঝতেছো ভাইয়া, দেখতে হেল্প করবে কে? আমি জানি যে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর একক কি? অমাটিডিয়াম। তার মানে কি দর্শন একক কি হবে? অমাটিডিয়াম হবে। কি হবে? অমাটিডিয়াম হবে। তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে অক্সালিন, পুঞ্জাক্ষী এটা কিন্তু হেল্প করে, মেইন হলো অমাটিডিয়াম। শ্রবণ ইন্দ্রিয়টা থাকে কোথায় বলতো? প্রথম উদরীয় খণ্ডকে, তাই না? টিম্পেনাম বা টিম্পেনিক মেমব্রেন থাকে কোথায়? প্রথম উদরীয় খণ্ডকে। আর তাপ ইন্দ্রিয়তে চলে আসো, আমাদের তাপ ইন্দ্রিয়তে প্লান্টুলি প্যাড থাকে। কি থাকে? প্লান্টুলি প্যাড থাকে। এগুলো কিন্তু আমাদের তাপ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, ওকে? তাহলে জিনিসটা একটু ভালোভাবে মনে রাখলাম। পাশাপাশি আমাদের বেশ কিছু ওই যে তোমার একটা জিনিস দেখাই তোমাকে, আমাদের বেশ কিছু সেন্সিলি বলে কয়টা কোষ আছে, বুঝছো? মানে কয়টা রূপান্তরিত কোষ আছে, সেন্সিলি বলে। এই সেন্সিলিতে আমাদের টার্মোজেন, ট্রাইকোজেন কোষ থাকে। টার্মোজেন কোষ আর ট্রাইকোজেন কোষ থাকে কোথায়? সেন্সিলিতে। যদি এটা মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, আর যদি মনে রাখতে না পারো কোনো সমস্যা নাই। বাট আমাদের পুঞ্জাক্ষী যেটা, সেটা আমাদের কোনোভাবে ভুল করা যাবে না। পুঞ্জাক্ষী আমাদের মূল একক কি বলতো? মূল একক হলো আমাদের অমাটিডিয়াম। মূল একক কি? অমাটিডিয়াম। এখন এই অমাটিডিয়ামটা মানে প্রায় কতগুলো থাকে বলতো? আমাদের অমাটিডিয়ামটা থাকে প্রায় 2000 থেকে 3000। কতগুলো থাকে বলতো? প্রায় 2000 থেকে 3000 অমাটিডিয়াম থাকে। তাহলে এই যে প্রায় 2000 থেকে 3000 অমাটিডিয়াম থাকতেছে, এটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ অমাটিডিয়ামগুলো কিন্তু আমাদের গঠনগত কার্যগত একক হিসেবে কাজ করে। কার? পুঞ্জাক্ষীর, ওকে? এটাই বলছিলাম। সামনে চলে আসো এখন। প্রথমে হলো কর্নিয়া। কর্নিয়া যেটা, সেটা আসলে মানে জাস্ট একবার লেন্সের মতো কাজ করে। কোশ্চিনটা আমাদের করে লেন্সের মতো কাজ করে কোনটা? তাহলে বললো কর্নিয়া। কর্নিয়াটা তৈরি হয় কেমনে? কর্নিয়ার পাশে কর্নিয়াজেন কোষ থাকে। দেখো এই যে কর্নিয়াজেন কোষ দেখতেছো না? এই কর্নিয়াজেন কোষ, কর্নিয়াজেন কোষটা হলো কর্নিয়া তৈরি করে। ঠিক আছে? কর্নিয়াজেন কোষটা হলো কর্নিয়া তৈরি করে। আবার বেশ কিছু ক্রিস্টালাইন কোন কোষ থাকে, মোটামুটি 4টা মনে হয় ক্রিস্টালাইন কোন কোষ থাকে। এরা ক্রিস্টালাইন কোন তৈরি করে। এই ক্রিস্টালাইন কোনটা আবার প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে কোশ্চেন করে এইভাবে, কর্নিয়া কাজ করে কিসের মতো? লেন্সের মতো। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? তাহলে বলো তোমার ক্রিস্টালাইন কোন। আইরিশ অন্ধকামিনিটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর কি আমাদের রেটিনুলার কোষ থাকে, যেখান থেকে আমাদের র্যাবডম তৈরি হয়। তাহলে কোশ্চেন হলো, রেটিনুলার কোষ থেকে কি তৈরি হয়? র্যাবডম তৈরি হয়। র্যাবডমের কাজ কি? আলো গ্রহণ করা। আলো গ্রহণ করা, এটা হলো আমাদের র্যাবডমের কাজ। আর কিছু আমাদের সাধারণত এভাবে দরকার নেই। দর্শন কৌশলের মধ্যে জাস্ট 2টা জিনিস মনে রাখবা। উজ্জ্বল আলোতে আমাদের হলো মোজাইক, আর অনুজ্জ্বল আলোতে কি বলতো? সুপার পজিশন। অনুজ্জ্বল আলোতে কি? সুপার পজিশন। তো এই 2টা জিনিস যদি মনে রাখতে পারো, আমাদের এখান থেকে ঘাস ফড়িংয়ে মোটামুটি কাজ শেষ। ঘাস ফড়িংয়ের জননটা আমরা আসলে খুব একটা পড়ি না, তবে একটা জিনিস আমি একটু বলে দিই, স্ত্রী জননাঙ্গে কী কী আছে আর পুং জননাঙ্গে কী কী আছে, এটা আমাদের জন্য একটু দরকার। দেখো শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী, সহায়ক গ্রন্থি, শুক্রথলি, এগুলো তো মোটামুটি বুঝতেছো যে ভাইয়া এগুলো আমাদের পুরুষ ঘাস ফড়িংয়ে পাবো। স্ত্রী ঘাস ফড়িংয়ে কী কী পাবো, এটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। ডিম্বাশয়, ডিম্বনালী, ভেজাইনা। প্রবলেম যেটা বাদবে হলো স্পার্মাথিকা। তোমার মনে হয় ভাই স্পার্মাথিকা মনে হয় এটা মানে ছেলেদের, বাট না, এটা কাদের? এটা কিন্তু স্ত্রী ঘাস ফড়িংয়ের। কাজ কি? কাজ হইল যে স্ত্রী ঘাস ফড়িংটা এখানে মানে শুক্রাশয়টাকে মানে শুক্রাণু যেটা, সেগুলোকে জমা রাখতে পারে। কি করতে পারে? জমা রাখতে পারে। জমা রাখলে আমাদের জন্য সুবিধা কি? হ্যাঁ, জমা মানে রাখতে চাইলে সুবিধা হইল যে এটা পরবর্তীতে আমাদের নিষিক্ত করতে হেল্প করবে। ওকে, কি করতে হেল্প করবে? নিষিক্ত করতে হেল্প করবে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই যে স্পার্মাথিকা এটা কার পার্ট, তাহলে বলবে এটা কিন্তু আমাদের মানে স্ত্রী ঘাস ফড়িংয়ের পার্ট। এটা কোনোভাবেই পুরুষ ঘাস ফড়িংয়ে ঢুকাবে না। পুরুষ ঘাস ফড়িংয়ে ঢুকালে কিন্তু উল্টাপাল্টা বেঁধে যাবে। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো তোমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি উল্টাপাল্টা করো তাহলে কিন্তু দেখো যে তোমরা সুন্দর করে ডাব্বা মারি আসবা। এখন দেখো প্রজনন প্রক্রিয়া। প্রজনন প্রক্রিয়াতে অনেক কথাবার্তা আছে, এত কিছু আমাদের লাগে না। কারণ এইরকম প্রজনন তোমার হলো হাইড্রাতে পাবা, ঘাস ফড়িংয়ে পাবা, তারপর হলো আবার ইয়াতেও পাবা। সহজ কথা, এরা কয়টা ডিম পারে সেটা আমাদের জন্য একটু লাগে। টোটাল ডিম পারে 200টা। টোটাল ডিম পারে কয়টা? 200টা। 200টা ডিম পারে। প্রতি গুচ্ছে 20টা করে ডিম পারে, এভাবে 10টা গুচ্ছে টোটাল 200টা ডিম পারে। তাহলে এই জায়গাটা যদি একটু মনে রাখতে পারো তাহলে তোমার জন্য টাকা হবে।
আর এদের একটা ডায়াপজ বলে একটা কথা আছে, শীতকালে না এদের পরিস্ফুটনটা বন্ধ থাকে, সেজন্য আমরা বলি কি ডায়াপজ। কি বলি? ডায়াপজ। এইটা একটু মনে রাখো। এখন আসো আমাদের রূপান্তরে। রূপান্তর মানে কি? আগে মনে করো বাচ্চা ছিল, এখন তুমি বড় হয়েছে, এইটাকে বলে রূপান্তর। দুই টাইপের রূপান্তর হইতে পারে, একটা সম্পূর্ণ রূপান্তর, একটা অসম্পূর্ণ রূপান্তর। একটা সম্পূর্ণ, আরে কি অসম্পূর্ণ। এখন কোশ্চেনটা হলো সম্পূর্ণ রূপান্তরের চেঞ্জেসগুলো কি, অসম্পূর্ণ রূপান্তরের চেঞ্জেসগুলো কি, মানে কোনটা থেকে কি হয়। সাধারণত আমাদের ঘাসফড়িংয়ে অসম্পূর্ণ মতো দেখা যায়। অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থা যেটা, সেটাকে বলা হয় নিম্ফ। ঘাসফড়িং আর তেলাপোকায় যেটা পাওয়া যায় সেটা হলো আমাদের নিম্ফ। ওকে। আর সম্পূর্ণ রূপান্তর যেটা মৌমাছি প্রজাপতি যেটা, সেটাতে পাওয়া যায় কি সম্পূর্ণ রূপান্তর। কি কি পাবো? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, আরেকটা হলো ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। তাহলে এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য একটা মোটামুটি কাজে দিবে। তো ঘাস ফড়িংয়ের যেটা, সেটা কিন্তু অসম্পূর্ণ রূপান্তর। তাহলে কি হবে? ডিম হবে, নিম্ফ হবে, আর এটা কি হবে? ইমাগো হবে। ওকে। তাহলে এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল রাখো। এখন এই যে তোমার মোল্টিং বলে একটা কথা আছে, হ্যাঁ, মোল্টিং। মোল্টিং জিনিসটা কি? খোলস মোচন। মোল্টিং জিনিসটা কি? খোলস মোচন। তার মানে তোমার হলো একটা ছোট বাচ্চা ঘাস ফড়িং কয়বার খোলস মোচন করা লাগে জানো? মোটামুটি 5 বার খোলস মোচন করার পরে সেটা কিন্তু একটা পূর্ণ ঘাস ফড়িং পরিণত হয়। আর 2 বার, মানে প্রতিবার খোলস মোচনের মধ্যবর্তী যে সময় যেটা, সেটা বলা হয় ইনস্টার। কি বলে জানো? ইনস্টার। তাহলে সেটা মনে রাখো, 2টা খোলস মোচনের মধ্যবর্তী যে সময় যেটা, সেটা বলা ইনস্টার। এখন আসো আমাদের হরমোনের ভূমিকা, আমাদের লাস্ট টপিক। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন আসবেই বলা যায়। সহজ কথা, আমাদের কয় ধরনের অন্তঃগ্রন্থি থাকে? 4 ধরনের। একটা হলো ইন্টার সেরিব্রাল। ইন্টার মানে মাঝে, সেরিব্রাম মানে মস্তিষ্ক, তার মানে এটা মস্তিষ্ক হরমোনও বলি। কি আসে এখান থেকে? এখান থেকে আমাদের মানে সাধারণত প্রোথোরাসিকোট্রপিক হরমোন তৈরি করে। কি তৈরি করে? প্রোথোরাসিকোট্রপিক হরমোন তৈরি করে। শেষ, জাস্ট এটুকু মনে রাখবা। মানে মূল কথা হলো প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করতে হেল্প করে। তার মানে ইন্টারসেরিব্রাল গ্রন্থির কাজ হলো প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে। প্রোথোরাসিক গ্রন্থির কাজ হইল অ্যাকডাইসন হরমোন নিঃসরণ করে। কি করে? অ্যাকডাইসন হরমোন নিঃসরণ করে, যেটা মোল্টিং নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? তাহলে মোল্টিং নিয়ন্ত্রণ করবে কে? তারপর অ্যাকডাইসন। মোল্টিং প্রক্রিয়া মানে যে খোলস মোচন প্রক্রিয়া যেটা, এটাকে বলা হয় কি জানো? একডাইসিস। একডাইসিস। একডাইসিস প্রক্রিয়া হেল্প করবে কে? অ্যাকডাইসন হরমোন। শেষ। কোথেকে আসে? প্রোথোরাসিক গ্রন্থি থেকে আসে। কোথেকে আসে? প্রোথোরাসিক গ্রন্থি থেকে আসে। তারপর আসে কর্পোরা অ্যালাটা। কর্পোরা অ্যালাটা থেকে কি আসবে? জুভেনাইল হরমোন। পরবর্তীতে সেটা প্রবেশ করলে সেটা গনাডোট্রপিক হরমোন আসে। আর কর্পোরা কার্ডিয়াকা আসলে আমাদের গ্রোথ হরমোন হিসেবে কাজ করে। শেষ। এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমাদের ঘাস ফড়িং থেকে আর আমাদের খুব একটা বেশি কিছু লাগবে না। ওকে। এখন আমাদের আসে হলো রুই মাছ। ঠিক আছে? রুই মাছটা আবার আমাদের জন্য একটু বেশ কিছু ডেটা আছে, যেগুলো আমাদের জন্য একটু ইনফরমেশন বা একটু লাগে, সেগুলো আমরা একটু খুব দ্রুত আগায় যাওয়ার চেষ্টা করবো। ওকে। সহজ কথা, সহজ কথা যে রুই মাছ এটা একটা কার্ভ জাতীয় মাছ। কি জাতীয় মাছ? কার্ভ জাতীয় মাছ। এদের আইসটা হলো সাইক্লয়েড আইস। কোন আইস? সাইক্লয়েড আইস। কোন আইস? সাইক্লয়েড আইস। ঠিক আছে? কার্ভ জাতীয় মাছ, এবং এটা কিন্তু আমাদের মানে কার্ভ জাতীয়, মানে এটা তোমার আইসটা হলো তোমার সাইক্লয়েড আইস। এখানে অনেক অনেক মানে কথাবার্তা বলা আছে। সাধারণত মনে রাখবা, আমাদের রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের কমে বাঁচতে পারে না। সেজন্য মাঝে মধ্যে ওই যে প্রতিবার শীত আসলে, যখন শীত পড়ে না, তখন একটা নিউজ ভাইরাল হয়, রুই মাছগুলো কি বেঁচে আসছে। আসলে কি রুই মাছগুলো বেঁচে থাকে? আসলে বেঁচে থাকে না। আসলে তুমি খাও কেমনে? এখন তো বলতে পারো হ্যাঁ আমি তো খাই মরা মাছ। মরা মাছ তো বেঁচে থাকবেই, তাই মানে মরা মাছ তো বেঁচে থাকে, আসলে এখানে কোনো যৌক্তিকতা নাই। ওটা আসলে ওরকম না। পানির টেম্পারেচার আসলে 14 ডিগ্রির নিচে নামতেছে কিনা, ব্যাপারটা হচ্ছে এরকম। পরিবেশের টেম্পারেচার তোমার 6-7 ডিগ্রি নামছে, কিন্তু পানির টেম্পারেচার হয়তো অত বেশিও ড্রপ করে নাই। এরকম হইতেও পারে। ঠিক আছে? আর আরও একটা ব্যাপার আছে, মাছের অভ্যন্তরীণ তাপমাত্রার একটা ব্যাপার আছে, তাই না? তা তো নিজেরও একটা ক্যাপাসিটি থাকার কথা। তার মানে যে হলো টেম্পারেচার পরিবেশের কমে গেছে, দ্যাট মিনস সে যে মারা যাবে, মরে ভূত হয়ে যাবে, ওটা তো এরকমও না। সেজন্য এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা লাগে। আসো সামনে চলে আসো। আমরা যদি বলি যে আমাদের রুই মাছ যেটা কয়টা অংশ ভাগ করা যায়? 3টা অংশ ভাগ করা যায়। মাথা, দেহকাণ্ড, লেজ। এটা আমরা মনে একটা মাদল দিয়ে, মাদল, মাদল, মাছ, মাথা, দেহকাণ্ড, লেজ। ওকে। মাথা, দেহকাণ্ড, লেজ। এবং এই যে এর যে স্ট্রাকচার যেটা, সেটাকে আমরা কি বলি জানো? স্ট্রিম লাইন স্ট্রাকচার বলি। কি বলি? স্ট্রিম লাইন স্ট্রাকচার বলি। স্ট্রিম লাইন মানে কি? মানে অনেকটা পানির ভিতর দিয়ে খুব দ্রুত স্মুথলি বের হয়ে যেতে পারে, এটা বলে স্ট্রিম লাইন। ওকে। এখন আসো মাথাটা অনেক বড়, সাইক্লোডাইজ থাকে, এটা মনে রাখবা। এখন আমি যদি বলি যে ভাই দেহকাণ্ডে আমাদের বেশ কিছু পাখনা থাকে, বুঝছো? অনেকগুলো পাখনা থাকে। পাখনাগুলা কিছু আছে জোর, কিছু আছে জোর, যুগ্ম, মানে জোড়ায় জোড়ায় থাকে। সহজ কথা মনে রাখো, যুগ্ম পাখনাতে হলে কোনো প নাই, বুঝছো? যুগ্ম পাখনাতে কোনো প নাই।
আর যেগুলোতে প আছে সেগুলো অযুগ্ম পাখনা, যেগুলোতে প আছে সেগুলো কি সব অযুগ্ম পাখনা। তাহলে দেখো পৃষ্ঠ পাখনা, পাই পাখনা, পুচ্ছ পাখনা। পৃষ্ঠ পাখনা কি 15 থেকে 16টা পৃষ্ঠ পাখনা থাকে। মানে কতগুলো রশি পৃষ্ঠ পাখনায়, কতগুলো পাখনা রশি থাকে? 15 থেকে 16টা। পাই পাখনায় কয়টা থাকে? পাই পাখনা থাকে 7টা। হুম। আর যদি বলে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা কতগুলো থাকে? 19টা। তাহলে কষ্ট করে হইলেও এই কয়টা সংখ্যা একটু মনে রাখো, কারণ ঘুরে ফিরে অনেকবার আসছে। তবে আমাদের জন্য বক্ষ পাখনা যেটা, সেটাতে বক্ষ পাখনা থেকে 16 থেকে 17টা, শ্রোণী পাখনা থেকে 9টা। এখন আমি মনে রাখার ওয়েগুলো বলি। শ্রোণী দন্ত ন, দন্ত নতে 9, শেষ, তাই তো? এখন বক্ষ পাখনা যেটা, বক্ষ পাখনাতে তুমি একটা জিনিস একটু চিন্তা করো, আমাদের বলো তো, উম, মানে প্রকৃত পরশুকা কয় জোড়া ছিল? প্রকৃত পরশুকা কয় জোড়া ছিল? 7 জোড়া ছিল। আর যদি বলি অপ্রকৃত পরশুকা কয় জোড়া ছিল? 8, 9, 10, তাই না? 8, 9, 10। এখন কেন 8, 9, 10 তোমার অপ্রকৃত পরশুকা? কারণ এগুলো কিন্তু 7 নম্বরের সাথে গিয়ে যুক্ত হতো, তারপর কি স্টার নামের সাথে যুক্ত হতো, তাই না? আর ধরো এখন আমরা 8-এর কথাটাই চিন্তা করি, তাহলে 8 দিয়ে কত? 16। তাহলে দেখো 16 থেকে 17টা হলো বক্ষ অঞ্চল বা বক্ষ পাখনা। ঠিক আছে, এই যে এভাবে মনে রাখবা। পৃষ্ঠ পাখনাতে চলে আসো। পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা থাকে কয়টা? 15 থেকে 16টা। এখন ব্যাপারটা হচ্ছে এটা এখন খুবই উল্টাপাল্টা বাঁধবে, তুমি যদি মিলাইতে চাও এটা মিলাই মনে রাখা যায় না, কষ্ট করে তার একটু মনে রাখতে পারলে ভালো। পৃষ্ঠ পাখনা কত? 15 থেকে 16। আর পুচ্ছ পাখনা কয়টা? সবচেয়ে বেশি। পুচ্ছ পাখনা কয়টা? সবচেয়ে বেশি, 19। কারণ কি? তুমি একটু চিন্তা করবা, মনে রাখার চেষ্টা করবা যে পুচ্ছ পাখনা মানে মানে লেজটা কিন্তু অনেক বড়, তার এখানে পাখনা অবশ্যই বেশি থাকবে। কয়টা থাকবে? 19টা থাকবে, শেষ। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখো। সামনে চলে আসো এখন। লেজটা কেমন? লেজটা হবে হোমো সার্কাল টাইপের। কেমন টাইপের? হোমো সার্কাল টাইপের। কোন টাইপের? হোমো সার্কাল টাইপের। কোন টাইপের? হোমো সার্কাল। হোমো সার্কাল মানে কি? হোমো মানে সমান, ঠিক আছে? তার মানে লেজের পার্টগুলো সমান। দেখো আমি তোমার একটু এঁকে দেখাই যে লেজের পার্টগুলো। হুম। এই যে দেখো, যে এরকম করে দুইটা পার্ট সমান থাকে, এটা বলা হয় হোমো সার্কাল। ওকে, এরকম করে তোমার হলো মাছটা, এখানে মাছটা, বগের ঠ্যাং হয়েছে একটা। দেখো, বগের ঠ্যাং হয়েছে, তাই না? আচ্ছা, মাছ, যাই হোক, এটা মাছ। লেজটা এই পার্টটা সমান, সে নামটা বলছে হোমো সার্কাল। তো এই জায়গাটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখন আইসের মধ্যে আমাদের বেশ কিছু কাহিনী আছে। আইসটা কোন টাইপের এইটুকু যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য একাডেমিক মানে অ্যাডমিশনে তোমাদের কাজ চলে যাবে। কিন্তু একাডেমিক এসে অনেক কিছু লাগতো। আপাতত মনে রাখবে যে কোন টাইপের আইস থাকে? সাইক্লয়েড টাইপের আইস থাকে। কোন টাইপের আইস থাকে? সাইক্লয়েড টাইপের আইস থাকে। এখন এই আইসে না বেশ কিছু জিনিস আছে, দেখো কিছু। এই যে এটা হলো ফোকাস, একবার সেন্টার, যেটা ফোকাস। আর এই যে কিছু গোল 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 গোল, হ্যাঁ, এগুলো কি বলতো? এগুলো হলো আমাদের অ্যানুলাস। এগুলো কি? অ্যানুলাস। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখা লাগবে, কি? অ্যানুলাস। তারপর অগ্রক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র, এগুলো আমাদের জন্য আসলে খুব একটা দরকার না। রক্ত সংবহনতন্ত্রের মধ্যে অনেক কথাবার্তা বলছে, এত কিছু আমরা পড়তে যাবো না। আমাদের হৃৎপিণ্ড যেটা, সেটা একটু লাগবে। রুই মাছের হৃৎপিণ্ডটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা অলিন্দ, আর এটা কি? আর এটা হলো তোমার নিলয়। একটা অলিন্দ, এটা কি? নিলয়। আর একটা উপপ্রকোষ্ঠ থাকে যেটা বলে সাইনাস ভেনোসাস। তাহলে এইটা হলো অলিন্দ, সরি, এটা আমি তোমাকে বলি সহজ কথা। এই যে দেখতেছো, এটা হলো তোমার সাইনাস ভেনোসাস, এটা হলো অলিন্দ, এটা হলো নিলয়, ঠিক আছে? আর এই পার্টটা হলো বালবাস আর্টেরিয়াস। বালবাস আর্টেরিয়াস আসলে আমাদের জন্য কনসার্ন না। কোশ্চিনটা করে এইভাবে, প্রকোষ্ঠ কয়টা বলো? 2টা। কি কি? অলিন্দ, নিলয়। উপপ্রকোষ্ঠ কয়টা? একটা। এটা কি? তারপর তোমার সাইনাস ভেনোসাস, শেষ। এখন আমাদের এত কিছু তো আসলে লাগবে না। কয়টা কপাটিকা থাকে, এই কপাটিকাগুলো আমাদের লাগবে। তা তুমি চিন্তা করো, প্রথমে থাকে সাইনাস ভেনোসাস, তারপর মানে অ্যাট্রিয়াম, তারপর ভেন্ট্রিকল। প্রত্যেকটা একটা একটা করে মিলাও। সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস। সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস। তো যদি কোনোটা ফ্লো উল্টায় দেয়, তাহলে ওইটা অ্যান্সার হবে না, শেষ। তাহলে এই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবো। ওকে, এবং সামনে আসো। রক্ত সংবহন আমাদের রুই মাসে, এটা কিন্তু আমাদের খ নম্বর অনেক আসতো, তাই না? খ নম্বরে অনেক আসতো যে আমাদের রুই মাছের হৃৎপিণ্ড কেমন? এক চক্রী হৃৎপিণ্ড বা শিরা হৃৎপিণ্ড। কেন? কারণ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কারণ আমাদের তো আসলে এত ডিটেলস আমাদের দরকার নাই। আমাদের লাগবে হলো অনেক অনেক কথাবার্তা আছে, আমরা এত কিছু পড়বো না। আমরা পড়বো শুধুমাত্র এই যে এই চার্টটা। এই চার্টটা যদি তোমরা পড়তে পারো, তোমাদের জন্য আর কিছু দরকার নাই, ঠিক আছে? বলতে পারবে হ্যাঁ, এত কিছু যে বাদ দিয়ে গেলে না, লাগবে না। একাডেমিকে লাগতো, অ্যাডমিশনে তোমার সর্বোচ্চ এমসিকিউ আসবে। সেজন্য যতটুকু বলতেছি এটুকু পড়ো। সাব ক্লাভিয়ান। আচ্ছা, ক্লাভিকল কোনটা বলো তো? এইটা হলো ক্লাভিকল, তাই না? সাব মানে নিচে, ক্লাভিকলের নিচে থাকে। দ্যাট মিনস সাবক্লাভিয়ান যে শিরা, যেটা সাবক্লাভিয়ান ধমনী, যেটা সেটা আমাদের বক্ষ অঞ্চল। এটা আমাদের বক্ষ অঞ্চল না? বক্ষ অঞ্চলে আমাদের সরবরাহ করবে। ওকে, সিলিয়াকো মেসেন্টারিক, কথাটা মনে রাখো। সিলিয়াকো মেসেন্টারিক, এটা শুরু পুরাটাই হলো নারীগুলি রিলেটেড। তার মানে পেটের ভিতরে যত নারীগুলি টাইপের জিনিস আছে, যকৃত, পাকস্থলী যাতে আছে, এগুলা থেকে সরবরাহ করবে। সবগুলো হলো আমাদের সিলিয়াকো মেসেন্টারিক। প্যারাইটাল, প্যারাইটাল মানে হলো দেহ। লিখে নাও, প্যারাইটাল মানে কি? দেহ। প্যারাইটাল মানে কি? দেহ। তার মানে দেহ প্রাচীরে কি সরবরাহ করবে?
প্যারাইটাল। রেনাল মানে কি? কিডনি, মানে কিডনি থেকে দিবে রেনাল। ইলিয়াক, আচ্ছা আমাদের এই যে কোমর অঞ্চলে ইলিয়াম ইসিয়াম পিবিস থাকে না, তাহলে কি শ্রোণী অঞ্চল না, তাহলে শ্রোণী অঞ্চলে কি সরবরাহ করবে? ইলিয়াক আর্টারি। তাহলে মনে রাখবা শ্রোণী ভাগটা কি সরবরাহ করবে? ইলিয়াক আর্টারি বা ইলিয়াক ধমনী। কডাল, কডাল মানে হলো লেজ, কডাল মানে কি? লেজ, কড মানে হলো লেজ, তো লেজ অঞ্চল কে দিবে? তাহলে বলবো কডাল ধমনী দিবে, শেষ। রিমেসের শিরাতন্ত্র আমাদের জন্য দরকার নেই, ওকে। পোর্টাল শিরাতন্ত্র আমাদের জন্য খুব একটা দরকার নেই, জাস্ট একটু মনে রাখলেই হয়, বাট অত ডিটেলস আমরা যাবো না, কারণ এত এত ইনফো তোমরা মনে রাখতে পারবে না। এখন যেই পার্টটা আমরা আসলে কভার করতে চাই, আমাদের পটকা বলে একটা কথা আছে, বুঝছো? মানে ফুসফুস তো থাকেই, ফুলকার এখানে একটা কয়টা গঠন আছে। ফুলকাটা মনে রাখবা, আমাদের 4 জোড়া ফুলকা থাকে। কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা থাকে। এই জিনিসটা আমাদের একটু লাগবে, আমি একটু দেখাই তোমাকে কিভাবে শ্বসন কৌশল। এই দেখো, এগুলো এই যে জিনিসগুলো দেখতেছো তুমি বুঝতেছো, হ্যাঁ এগুলো আসলে একাডেমিকের কোশ্চিন। একাডেমিক কোশ্চিন তো আমাদের খুব একটা হলো এমসিকিউ তো করা যায় না, সেটা আসলে খুব একটা দেয় না। সহজ কথায় বলে আমাদের 4 জোড়া ফুলকা থাকে। পুরা ফুলকাটাকে বলা হয় হলো ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে ফুলকা, ঠিক আছে? ব্রাঙ্ক কথাটা ফুলকার সাথে রিলেটেড। হলো হলো মানে সম্পূর্ণ, তো সম্পূর্ণ ফুলকাটাকে বলে হলো ব্রাঙ্ক। যদি অর্ধেক করে কাটি তাহলে কি বলবো? হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক। হেমি বা ডেমি ব্রাঙ্ক। ডেমি মানে অর্ধেক বা হেমি মানে অর্ধেক, হলো মানে সম্পূর্ণ। এটা মনে রাখো। এখন পটকাতে যখন আসবো, পটকা কি কোশ্চিন করে কি? পটকাকে কি বলে? হাইড্রোস্ট্যাটিক অঙ্গ বলে। কি বলে? হাইড্রোস্ট্যাটিক অঙ্গ বলে। কোন গ্যাস থাকে? নামের ভিতরে অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেনের ভিতরে অ্যান্সার দেওয়া আছে। দেখো কোন গ্যাস মানে কোনো গ্যাস থাকে, কি থাকে? কোনো গ্যাস থাকে। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস থাকে। হাইড্রোজেন কি থাকে? নাই। আমি যদি বলি কি কি থাকে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। বুঝতে গেছে? তাহলে কয়টা গ্যাস থাকে এটা মনে রাখতে হবে। আর নিউমেটিক নালী বলে একটা কথা আছে। দেখো আমাদের অন্ন নালী, অন্ন নালী আর বায়ুথলির মাঝে একটা কানেকশন থাকে, বুঝছো? অন্ন নালী আর বায়ুথলির মাঝে একটা কানেকশন থাকে, সেটা বলা হয় নিউমেটিক নালী। নিউমেটিক নালী যাদের থাকবে তাদের বলবো হলো ফাইসোস্টোমাস, যাদের নাই তাদের বলবো ফাইসোক্লিস্টাস। যাদের আছে তাদের কি বলবো? ফাইসোস্টোমাস। যাদের নাই তাদের বলবো ফাইসোক্লিস্টাস। কাদের আছে আর কাদের নাই এটার উদাহরণটা দেখে যাও। এখন দেখো যে ফাইসোস্টোমাস, যেটা ফাইসোস্টোমাস হলো রুই, কাতলা, পুঁটি, এগুলো আমাদের ফাইসোস্টোমাস ধরনের। ফাইসোক্লিস্টাসের উদাহরণ দেয় নাই, তার মানে এই তিনটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমাদের ফাইসোক্লিস্টাস। এখন আসো বায়ুথলির কাজ। বায়ুথলির কাজ কি কি? যেহেতু একটা পটকা বেলুন, তার মানে কি বাতাস ঢুকাবে, প্লবতা মেনটেন করতে হেল্প করবে, ভাষায় রাখতে হেল্প করবে, যেহেতু অক্সিজেন থাকতেছে শ্বসনেও হেল্প করবে, মাঝে মধ্যে শব্দ তৈরিতেও হেল্প করে, ওকে। তাহলে ব্যাপারটা ভালো মনে রাখবা, ওকে। আই থিঙ্ক এটা তোমরা পারবা। এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, মানে রুই মাছের জনন রিলেটেড বেশ কিছু কথাবার্তা বলছে। আমরা এত ডিটেলস তো পড়বো না, আমাদের লাগবে শুক্রাশয় একটা ভাঁজের ভিতরে থাকে, সেটা বলা হয় মেসোরকিয়াম। আর ডিম্বাশয় থাকে তোমার মেসোভেরিয়াম। তাহলে একটা মেসোরকিয়াম, একটা মেসোভেরিয়াম, ঠিক আছে? আমরা বলে না ওই যে ভেড়া ভেরি, ভেড়া ভেরি বলে, ভেড়াটা হলো তোমার পুরুষলিঙ্গ, ভেরিটারে পুরুষলিঙ্গ মানে স্ত্রীলিঙ্গ বলে। আমি এইভাবে মনে রাখতাম ভেড়া ভেরি, হ্যাঁ। তার মানে ভেরিয়াম যেটা মেসোভেরিয়াম, সেটা কোথায় থাকে? স্ত্রীলিঙ্গে থাকে বা স্ত্রী মাছ থাকে, এটা মনে রাখলেই হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রজননকাল কখন বলতো? বর্ষাকালে। কখন? বর্ষাকালে, জুন জুলাই মাসে। এখন একটা জিনিস খেয়াল রাখবা, এদের মাইগ্রেশনে একটা টার্ম আছে। মাইগ্রেশন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দেখো ডিম ছাড়ার সময় এরা ছোট নদী নালা খালবিল থেকে পানির বড় বড় নদীতে অভিপ্রয়াণ করে। তার মানে থাকে ছোট ছোট নদী নালায়, এগুলো থেকে বড় বড় নদীতে চলে যায়। এটাকে বলা হয় মানে এই অভিপ্রয়াণটাকে বলা হয় প্রোটোমোড্রোমাস। প্রোটামোড্রোমাস। প্রোটামোড্রোমাস মানে কি? ছোট নদী থেকে বড় নদীতে চলে যায়, এটাকে বলা হয় প্রোটামোড্রোমাস টাইপের মাইগ্রেশন বা অভিপ্রয়াণ। যখন বর্ষাকালে পানি একটু ঘোলা হয়ে যায়, টেম্পারেচারটা মোটামুটি 24 থেকে 28 ডিগ্রি, বিদ্যুৎ চমকাইতেছে, পূর্ণিমার সময়, তখন এরা হলো ডিম পারে, বুঝছো? তাহলে দেখো ওই কথাটাই বলছেন, 24 থেকে 28 তীব্র স্রোত, ঘোলা পানিতে সাধারণত এরা কি ছাড়ে? ডিম ছাড়ে। এখন স্ত্রী মাছটা ডিম পেড়ে দেয় এবং তারপর কি করে? পুরুষ মাছটা সেখানে শুক্রাণু ছড়ায় দেয়, বহি নিষেক হয়। তাহলে কোশ্চিনটা করে এইভাবে, রুই মাছে নিষেক কেমন? বহি নিষেক ধরনের। কোন ধরনের? বহি নিষেক ধরনের, ওকে। সেই জন্য যে তোমার পরে পোনা বিক্রি হয়। কারণ আমাদের এখান থেকে 3টা টার্ম আছে, 3টা টার্ম আমাদের লাগবে। ডিম ছাড়া শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়া বলে স্পনিং। আমি বলি স্পনিং কি? তারপর ডিম ছাড়া শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়া বলে স্পনিং। কতক্ষণ সময় লাগে? 15 সেকেন্ড সময় লাগে। ডিম উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় ফিকান্ডিটি। কতগুলা প্রতি কেজি ওজনে কতটুকু তৈরি করে মানে ডিম ছাড়তে পারে? 1 থেকে 4 লাখ, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা। আর নিষেক, এটা নিষেক তো বহি নিষেক, এটা তো জানোই। এখন যেই ডিমগুলা নিষেকের পর ভাসে না, সেটাকে বলা হয় ডিমারসাল। আর যেটা ভাসে সেটাকে বলা হয়
পেলজিক, সেটাকে কি বলে বলো তো? পেলজিক। আমাদের রুই মাছের যেটা সেটা কিন্তু ডিমার্সাল টাইপের, মানে ডুবে যায়। রুই মাছেরগুলো ডিমারগুলো কি হয়? ডুবে যায়। তাহলে এই জিনিসটা মনে রাখো। এখানে অনেকগুলো তোমার হলো কথা বলা আছে, কোনটাতে কোন কয়েকটা স্টেজ আছে, অর্গানোজেনেসিস, রেণুপোনা। আমাদের আসলে দরকার হলো 3টা পোনা, 72 ঘন্টা পর্যন্ত যেগুলো সেগুলোকে বলা হয় রেণুপোনা। কি বলা হয়? রেণুপোনা বা হ্যাচলিং। কি বলি? হ্যাচলিং। 72 ঘন্টা পর্যন্ত বলা হয় হ্যাচলিং বা রেণুপোনা। কিন্তু 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত সেটাকে বলা হয় ফ্রাই বা ধানিপোনা। 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত সেটাকে বলা হয় ফ্রাই বা ধানিপোনা। আর যদি বলি ভাই আঙ্গুলিপোনা, যেটা আঙ্গুলিপোনাটা কি? আঙ্গুলিপোনাটা হলো 9 দিন থেকে 9 দিন থেকে 30 দিন পর্যন্ত, সেটা হলো তোমার আঙ্গুলিপোনা। আর ব্রুড মাছটা কি? ব্রুড মাছ হলো মা মাছ, মানে 30 দিনের পর থেকে বড় হইলে বড় মাছ যেটা, সেটাকে বলতে হবে কি? ব্রুড মাছ। তার মানে এইটাই হলো আমাদের মোটামুটি হলো রুই মাছের সামারি। তার মানে এতক্ষণ যেটা এত কিছু বললাম, তোমাদের কিন্তু অনেক জিনিস স্কিপ করা হয়েছে। কেন স্কিপ করলাম? কারণ এগুলো একাডেমিক জিনিস। একাডেমিক জিনিস আমার এখন করে কাজ নাই। কারণ তুমি এখন তোমাকে জীবনে বলবে না যে এটা ধমনী তন্ত্রটা ব্যাখ্যা করো। একাডেমিক হলে তোমাকে আমি সুন্দর করে 3-4টা ক্লাস নিয়ে বুঝাইতাম, বাট এখন আসলে ওইটা পড়ার কোনো মানে নেই। কারণ তোমার এখন এমসি ক্যান্সার করতে হবে, ভালো একটা মার্ক ক্যারি করতে হবে। ওকে, যাই হোক, মোটামুটি আমাদের ক্লাস শেষ। তোমরা চ্যাপ্টার 2 ক্লাস দেখে পেলো, তোমাদের ফ্রেন্ড যারা আছে ওদেরকে একটু জানাই দিও, ক্লাসগুলো দেখতে বলো। যাই হোক, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।